বা তোমাদের ক্লাস নিচ্ছি স্পেলিং টপিকের উপর, আমি যখন অ্যাডমিশন এসেছি মিনিমাম 10 থেকে 12টা ক্লাস হয়েছে এই 3 বছরে আমি যতদিন ক্লাস নিচ্ছি, তারপরও কিন্তু আমার স্পেলিংটা উল্টাপাল্টা হয়ে যায়। তুমি আমাকে একটা শব্দ দাও, আমি নিজেই বলতে পারবো না। দেখা যায় যে আমাদের মেমোরিটা এমন, কিছুদিন না দেখলে জিনিসটা ভুলে যায়, অনেকবার পড়ার পরও ভুলে যায়। এমন একটা টপিক হচ্ছে স্পেলিং। সিনোনিম অ্যান্টোনিম দেখবা যে একটা টাইমে যখন পরিচিত হয়ে গেছে কখনো ভুলবা না, বাট স্পেলিং জিনিসটা বারবারই কনফিউশন লাগে। কিছু শব্দ আছে কনফিউশন সারা জীবন, সে ছোটবেলা থেকে এখনো লেগেই আছে। সো এই টপিকটা সব সময় পরীক্ষার আগের রাতে হলেও একবার দেখে যাইতে হবে যে কোন কোন পয়েন্ট গুলাতে বা কোন কোন জায়গাগুলোতে আমার সমস্যা ছিল। বুঝতে পারছো? আসলেই কিন্তু একেবারেই মনে থাকে না। সিনোনিম অ্যান্টোনিম একটা সময় যে থাকবে, মনে থাকতে বাধ্য সে। আমি যে তোমার 15 মিনিটস গেম চেঞ্জার যে সিরিজটা চালাচ্ছি, এখানে তুমি একটু যদি খেয়াল করে পড়ো দেখবে একটা টাইমে হয়ে যাচ্ছে, যাইতে বাধ্য। বাট এই টপিকটা আসলে সব জিনিস এত কাছাকাছি, বা জিনিসগুলা কোনোভাবেই কোনো সেন্স ক্রিয়েট করে না স্পেলিং, এজন্য মনে থাকে না। তো এখানে মনে রাখার ক্ষেত্রে আমরা কিছু টেকনিক ফলো করতে পারি। দেখো আমাদের টার্গেটটা কি? আপাতত আমাদের টার্গেট কারেক্ট বানানটা শিখা, মনে রাখা, এবং যদি ফাইনাল টার্গেট বলো অ্যাকচুয়ালি ভালো একটা মার্ক ক্যারি করা এক্সামে, এক্সামে ভালো করাই তো আমাদের মেইন টার্গেট। তো সেই ক্ষেত্রে স্পেলিংটা মনে রাখতে হবে। দেখো আমরা মনে রাখার ক্ষেত্রে কতগুলো টেকনিক ফলো করতে পারি। যেমন তোমাকে আমি যদি প্রথম বলি যে আমরা স্পেলিং মনে রাখার ক্ষেত্রে দেখবা কিছু বানানের ক্ষেত্রে আমরা উচ্চারণ একরকম করি, দেখা যায় যে বানানটা আরেক রকম। যেমন লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট আমি যদি বলি যে লেফটেন্যান্ট বানান করো তো, ছোট একটা বাচ্চাকে যে কখনো বানানটা দেখে নাই, সে কিন্তু আমার মনে হয় এভাবেই বলবে, LEFT, যেটা একটা দিবে লেফট টেন এন্ড, এভাবে বানান করবে। বাট অ্যাকচুয়ালি কি বানানটা এরকম না, এখানে আসলে এফ এর কোনো বালাই নেই, যদিও ফ আছে বাংলা উচ্চারণে। তো যাই হোক, এজন্য প্রথম যে রুলটা ফলো করবা সেটা হচ্ছে উচ্চারণটাকে খেয়াল করবা, প্রোনাউন্সিয়েশন। বানানটা যেভাবে হইছে তুমি ওভাবেই যদি উচ্চারণটা শিখো, তাহলে দেখা যাবে যে ওই জিনিসটার ভুল হচ্ছে না। ঠিক আছে, আমি একটা ভুল উচ্চারণ শিখতেছি শুধুমাত্র বানানটা সঠিক করার জন্য। এর সাথে অবশ্যই সঠিক যে উচ্চারণ সেটাও আমাদের জানতে হবে। যেমন ওই যে ওটা বলতেছিলাম যে লেফটেন্যান্ট বানানটা কিরকম হয় ইংরেজিতে, লাই ইউ টেন অ্যান্ড। তুমি চাইলে এখানে লাইউটেন্যান্ট উচ্চারণ করতে পারো। তোমাকে মেডিকেলে ভাইবা দিতে হয় মেডিকেল এক্সামে না। সো এখানে উচ্চারণ কি হইলো না হইলো তুমি অ্যাডমিশন পর্যন্ত চিন্তা করার দরকারই নেই। তাহলে প্রথম যেটা আমরা ফলো করব যে অলওয়েজ যেভাবে বানানটা হইছে উচ্চারণটা যেন ঠিক সেভাবে করো তুমি। ঠিক আছে? এরপর সেকেন্ড যে জিনিসটা আমরা ফলো করবো, আমি একটু স্পার্সলি লিখতেছি। দেখো সেকেন্ড যে জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে যে সিলেবাস স্প্লিট করে লিখবো আমরা বানানগুলাকে। লম্বা একটা বানান, যেমন এই লেফটেন্যান্টের কথাই চিন্তা করো, বা ব্যুরোক্র্যাটের কথা চিন্তা করো, যে কোনো একটা বড় বানানের কথা চিন্তা করো, একটানা বলে গেলে কেমন জানি কই থেকে কি আসছে ঝামেলা লাগে। আর আমি তোমাকে যদি বলি দা, অ্যান, অ্যাপেল, তাহলে কত সুন্দর ছোট ছোট বানান, সহজে বানান করা যায়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে সিলেবল যেগুলো আছে একটা শব্দের মধ্যে সবগুলোকে ভেঙে ফেলবো। সিলেবল মানে একটা ওয়ার্ডের যতটুকু পোর্শন একেবারে উচ্চারণ করা যায় সেটাকে আমরা সিলেবল বলি। যেমন এখানে দেখো লাই একবারে উচ্চারণ করতে পারছো, ইউ একবারে, টেন একবারে, অ্যান্ড আর ছোট ভাগে ভাগ করতে পারবে না তুমি। তো এরকম ছোট ছোট যে পোর্শন গুলো একসাথে উচ্চারণ করা যায় সেটাই সিলেবল। আমরা সিলেবলটা ভাগ করে নিব। সিলেবল ভাগ করার ক্ষেত্রে দুইটা সুবিধা হবে। দেখো আমি একটা বানান লিখি, অ্যাক্সিলারেট, এক সি লা রেট, একটা বানান। তো এখানে প্রথম যে সুবিধাটা হবে, অ্যাক্সিলারেট অনেক বড় ভাবে বললে খুব বেশি কনফিউশন লাগে, কি কি হবে কেমনে কি বুঝতে পারতেছি না। অ্যাক্সিলারেট মানে মাথায় কোনো সেন্সই ক্রিয়েট করে না। বাট তুমি যখন এভাবে ভাগ করে নেবা, এক সিলা রেট, খুব সহজে এক বানান এসি, এক সিলা বা সিলি উচ্চারণ করবা তুমি, সিএল সিলি, আর এটি রেট, অ্যাক্সিলারেট। ঠিক আছে? তাহলে প্রথম সুবিধা হচ্ছে যে যখন ছোট ভাগে ভাগ করে নিচ্ছি সহজে সেটাকে আমরা উচ্চারণ করতে পারি। ওকে, দ্বিতীয় যেটা দেখো, এখানে আমরা যখন অ্যাক্সিলারেট লিখবো ACCELERATE, তখন এখানে যে ডাবল সি আছে না, অনেক সময় এটা মিস করে যাবা তুমি। দেখবা যে আমি বুঝতে পারছি না যেখানে একটা সি নাকি দুইটা সি। অকেশন বানানটাই খুব কমনলি সবার সমস্যা হয়। তো এরকম যে বানানগুলা, এগুলোকে তুমি যদি সিলেবালে ভাগ করো, দেখো এক সিলা তুমি যখন বলবা এখানে একটা সি এসেই যাচ্ছে, পরের একটা সি এসেই যাচ্ছে। তো যেখানে ডাবল লেটার আছে সেখানে সিলেবালটা ভাঙলে যে সুবিধাটা হয়, আমি আগের শব্দটাই তো একটা লেটার দিয়েছি, পরেরটাই অটোমেটিক উচ্চারণের খাতিরে চলে যাচ্ছে ওয়ার্ডটা। সো আমার কখনোই ডাবল লেটারে কোনো রকম ঝামেলা লাগে না। ঠিক আছে? তো সিলেবাল স্প্লিটিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা থার্ড যে রুলটা ফলো করব সেটা হচ্ছে ডাবল লেটার মার্কিং। ডাবল লেটার মার্কিং বলতে আমি জিনিসটা বুঝাচ্ছি, দেখো এই একটা বানান অ্যাডমিশন। তো এই অ্যাডমিশনের ক্ষেত্রে
এমনি তুমি নর্মালি অ্যাডমিশন বানান করতে পারো, এডি অ্যাড, MISION নাকি MISSION। এই যে কিছু জায়গাতে ঝামেলা লাগে। আবার ওই ডাবল লেটারের ব্যাপারটা তুমি চাইলে সিলেবল স্প্লিট করতে পারো। আর একটা খুব কমন ফর্মুলা বা যে বানানগুলো অনেক বেশি বড়, মিলেনিয়াম, কয়টা এল, কয়টা এন, কয়টা এম, কয়টা আই, উল্টাপাল্টা লাগে, কমিটি, একই রকম সমস্যা। সেইগুলাতে যেগুলো ডাবল লেটার জাস্ট মার্ক করে রাখবা। হুমায়রাপুর নোট যদি তোমরা দেখে থাকো দেখবা উনি কিন্তু সুন্দর করে ডাবল লেটার গুলো সুন্দর করে মার্ক করে দিত। এবং হুমায়রাপু তোমাদের জন্য একটা চমৎকার কাজ করেছে এবার। তোমাদের যে স্পেলিং গুলা ছিল সহজে মনে রাখার টেকনিক, সিলেবল ভাগ করা, কোনগুলো ডাবল আছে, কোনগুলো কিভাবে মনে রাখা যায়, সবই তোমাদের বইতে অ্যাড করে দিয়েছে। সো মেরর্সেই তোমরা এগুলো পেয়ে যাবো। সো আমরা যখন দেখবো ডাবল লেটার কোথাও আসছে সেটা একটু মার্ক করে দিব, তাহলে সুবিধাটা হবে যে হুট করে শব্দটা দেখলে মনে আসবে যে এই একটা শব্দ ছিল, এখানে ডাবল লেটার কি কি জানিয়েছিলাম, আমি পড়েছিলাম, এল এন এল ডাবল ছিল। সো তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এরপর 4 নম্বর যে রুলটা আমরা ফলো করবো, তাইলে থার্ড রুল কে ছিল? ডাবল লেটার মার্কিং। ডাবল লেটার মার্কিং। ঠিক আছে। এরপর দেখো আমরা 4 নম্বরে যে রুলটা ফলো করব সেটা হচ্ছে যে নেমোনিক। যদিও নেমোনিকটা আসলে স্পেলিং এর ক্ষেত্রে খুবই কম কাজে লাগে, বাট গল্পে গল্পে যখন আমরা নেমোনিকটা মনে রাখবো একটু পরেই দেখবা সেটা কিন্তু কাজে লাগতে পারে। আচ্ছা, নেমোনিক বানানটা একটু দেখো তো। নেমোনিক উচ্চারণ ন দিয়ে হচ্ছে, কিন্তু শুরু কিন্তু এম দিয়ে হয়েছে, এম দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, তো নেমোনিকের ক্ষেত্রে তুমি অনেক কিছু, এই যে আমি লাইউটেনান্ট বলছিলাম, এটা দেখবে কমনলি সব জায়গাতে কিভাবে মনে রাখা, মিথ্যা, তুমি, 10, পিঁপড়া। লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, 10 মানে 10, এন্ড মানে পিঁপড়া, এভাবে মনে রাখে। এটা একটা নেমোনিক। সো এভাবে আমরা কিছু ওয়ার্ড যেগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। তাইলে আমরা এই 4টা ভাগে উচ্চারণ, যেভাবে স্পেলিংটা আছে সেভাবে উচ্চারণ করবা, সিলেবল স্প্লিট করে ভাগ করে নিবা, বিশেষ করে যেখানে ডাবল সিলেবল বা ডাবল লেটার আছে সেটা স্প্লিট করবা, দেন ডাবল লেটারকে মার্ক করে রাখবা হাইলাইটার দিয়ে সুন্দর করে। এবং ফোর্থ অফ অল, তুমি নেমোনিক অ্যাপ্লাই করতে পারো। ওকে, এটা গেল বেসিক কিভাবে আমরা স্পেলিং পড়বো। এখন আসো যে আমরা প্রত্যেকটা টপিকে তোমাদের সবসময় বলে থাকি যে প্লিজ প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পারবা না। স্পেলিংটা সম্পূর্ণ ভিন্ন। তুমি একটা স্পেলিং এর কোশ্চেন নিয়ে বসো, তোমাকে হয়তো বলবে হুইচ অন অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, আবার তোমাকে বলতে পারে যে হুইচ অন অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, এভাবে কোশ্চেন দিতে পারে। বা একটা শব্দ উল্টাপাল্টা বানান দিয়ে বললো, কিছুই নাই, জাস্ট একটা উল্টাপাল্টা বানান, ভুল বানান দিয়ে দিছে, অপশনগুলোতে 4টা স্পেলিং আছে যেখানে একটা ওর সঠিক ফর্ম। এখন তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে ম্যাক্সিমাম জায়গাতে হয় তোমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে, না হয় ভুলটা খুঁজে বের করতে হবে সঠিকগুলো বাদ দিয়ে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তুমি যদি দেখো একটা কোশ্চেন যেখানটাতে একই রকম বানান 4 রকম ভাবে লিখা, অ্যাকচুয়ালি লাভটা কি হইলো বলো? আমরা অপশন অ্যানালাইসিস করে কিছু শিখতে পারি প্র্যাকটিসের সময়, বা কোশ্চেন কিভাবে আসবে জানতে পারি। এখানে যদি তুমি প্র্যাকটিস করতে যাও, দেখো প্রথম সমস্যা যেটা হবে, আমার মনে আছে ছোটবেলাতে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মাঝে মধ্যে বানানের মধ্যে প্রচুর কনফিউশন লাগে যে একটা বানান দীর্ঘইকার নাকি হ্রস্বইকার, দীর্ঘও নাকি হ্রস্ব। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ছোট্ট করে সব থেকে কমন যে কাজটা আমরা করে থাকি, তোমার যে নেম কার্ডটা চিপকানো থাকে ডেস্কের উপর, যেখানে তোমার মানে সিটের উপর, সিট মার্ক যেটা, বা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কোশ্চেনের উপরই আমরা দুইটা মানে কনফিউশন লাগতেছে দুইটা লিখি, যেটা আমার কাছে নর্মাল লাগে দেখতে বা একটু দেখতে পরিচিত লাগে সেটাই আমরা লিখে ফেলি। তো আমরা বানান লিখলেই কিন্তু বুঝতে পারি যে এটা সঠিক এটা ভুল। এখন তুমি যখন প্র্যাকটিস করছো, তুমি একটা সঠিক অপশন খোঁজার জন্য 3টা ভুল জিনিস দেখতেছো। তো এই জিনিস বারবার দেখতে দেখতে ব্যাপারটা এরকম হবে, তুমি যখন পরীক্ষার হলে যে সঠিক জিনিসটা দেখবা এবং ভুল জিনিসটা দেখবা, ওই ভুল জিনিস তুমি আগে দেখে অভ্যস্ত যে, তো এখন কিন্তু ওই ভুল জিনিসটাও নর্মাল লাগবে, বুঝছো? এই জন্য আমি সব সময় বলি যে স্পেলিং কেউ প্র্যাকটিস করিও না। স্পেলিং এর ক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম, যে তারপর কোশ্চেন আসবে যে আপু তোমার এই থিওরি তুমি যে বক্স গুলো দিয়েছো এগুলো পড়লে কি হয়ে যাবে? হবে না। সেই ক্ষেত্রে তোমাকে একটু কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসটা কিভাবে হইতে পারে, আমি স্পেলিং জীবনে একবার বই খুলছিলাম, আর কখনো বই খুলি নাই। তো যে কাজটা আমি করছিলাম, একদিন রাত্রে বসছিলাম, রোজার সময় মনে আছে, সেদিন রাত্রে বসে আমি স্পেলিং এ অ্যাপেক্সের যে প্র্যাকটিস পোর্শনটা ছিল খুলেছি। খোলার পর যে কাজটা করছি, একটা খাতা নিয়েছি, খাতা নিয়ে মাঝখান থেকে ভাগ করে ওই কোশ্চেনের যে কারেক্ট আনসার বা কারেক্ট স্পেলিংটা চাইছে ওটা লিখছি, হাইফেন দিয়ে মিনিং দিচ্ছি, কারেক্ট স্পেলিংটা চাইছে লিখছি, হাইফেন দিয়ে মিনিং দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা কোশ্চেন থেকে অ্যাকচুয়ালি ওয়ার্ড কোনটা তারা চেয়েছে, কোন ওয়ার্ডটা এক্সামে এসেছে, এইগুলো লিখে ফেলছি, লিখে মিনিং সহ খাতাটা রেডি করে ফেললাম। মোস্ট প্রবাবলি 12 পেজের মতো হয়েছিল, 12 পেজ। তো ওই 12 পেজই আমি রেস্ট অফ দ্য অ্যাডমিশন টাইম করেছি, বুঝছো? তাইলে অ্যাকচুয়ালি তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে কোশ্চেন সর্ট আউট করে
এক্সট্রা কিছু আসলো কিনা, কোন জিনিসগুলো বারবার আসছে এটা দেখতে পারো, বাট কখনোই একটা অপশন দেখে প্র্যাকটিস করতে যেও না। মাথায় এমন বেশি প্যাচ লাগবে যে তুমি সঠিক জিনিসটা খুঁজে পাবো না, জানার পরও সঠিক জিনিসটা খুঁজে পাবো না। আচ্ছা আচ্ছা 15 মিনিটস গেম চেঞ্জার জিনিসটা কি, আমি গত ক্লাসে বলছিলাম, একটু ইনিশিয়াল কথাবার্তা বলছি বিকজ এখানে তোমাকে আসলে অনেক বোঝানোর কিছু নেই, আমি তোমাকে দেখাই দিব, ফাইলটা ধরাই দিব, তুমি পড়ো আমিও পড়াই দিব যেগুলো দরকার। এখন 15 মিনিটস গেম চেঞ্জার মানে আমি বলছিলাম যে তোমাদের ভোকাবুলারি নিয়ে সবসময় বলো যে আপু প্রবলেম, মনে থাকে না, পড়ি তারপরও মনে থাকে না, এখন পড়ি একটা দিন পর 2 দিন পর যে আবার আমি ভুলে যাই। তো সেই ক্ষেত্রে মনে রাখার একটা কমনেস্ট বা সবথেকে ভালো উপায় কিন্তু রিভাইজ করা, প্রচুর বারবার বারবার দেখা। তো সেই জন্য যাতে তোমরা কন্টিনিউয়াসলি নোমান ভাই তোমাদেরকে পড়াই উনি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেয়, আমি মনে করলাম যে আমি কন্টেন্ট আরেকটু বাড়াই, নোমান ভাই অল্প কিছু বাড়াই, আমি একটু বাড়াই দিই এবং সব কিছু যেগুলো তোমার লাগবে সবগুলো একসাথে দিয়ে দিই। দিয়ে যে কাজটা করেছি, আমার প্ল্যান ছিল যে তোমাদের দিনে 3টা টাইম তুমি আমাকে দিবা, সকালে, দুপুরে, রাত্রে বা এরকম যে কোনো 3টা স্লটের টাইম, যেখানে তুমি আমাকে 5 মিনিট সময় দিবা। সকালে 5 মিনিট, দুপুরে 5 মিনিট, রাত্রে 5 মিনিট, এই 5 5 5 মিনিট 15 মিনিট। এই 15 মিনিটে তোমার কাজ হচ্ছে আমি প্রতিদিন একটা করে স্ক্রিনশট বা একটা ছবি দিব তোমাকে, ওর মধ্যে যতগুলা থিওরি বা যা আছে না কেন তুমি ওই জিনিসটা ওই 5 মিনিটে ধরে একবার রিডিং দিতে থাকবা। জাস্ট আমরা গল্প উপন্যাস কিভাবে পড়ি, মুখস্থ করো লাইন বাই লাইন ধরে ধরে, না, আমরা জাস্ট রিডিং দিতে থাকবো ওই জিনিসটা। একবার শেষ হলো, ওকে এখনো 2 মিনিট সময় আছে, আবার একবার পড়বো, এখনো টাইম আছে, আবার একবার পড়বো, এভাবে করে তুমি জাস্ট ওই 5 মিনিট রিডিং দিবা। এতে প্রথমত যে কাজটা হবে, আমরা যখন একটা জিনিস মুখস্থ করার টার্গেট নিয়ে বসি তখন কিন্তু আমাদের ব্রেন প্রেশারাইজড হয়, যে এই জিনিস মুখস্থ করতে হবে, তোমার পড়াশোনা ভালোই লাগে না। যখনই তুমি ব্রেনকে প্রেশার দিবা তোমার মনে হবে পড়াশোনার মতো জঘন্য জিনিস আর কিছু নেই। তো এই জন্য মজার ছলে জাস্ট পড়তে হয় তাই পড়ছি এরকম একটা মন নিয়ে আমরা পড়তে পারবো এবং তুমি এনার্জাইজ ফিল করবে। প্রথম কথা এটা, এবং তুমি যে কোনো সময় শুয়ে আছো, সকালে ঘুম থেকে উঠছো, সকালে উঠে আমরা ফোন একটু স্ক্রল করি, এটা একটু দেখলাম, দুপুরে খাওয়ার সময় একটু দেখলাম। তো এইভাবে তুমি জিনিসটা দেখবা, এটা এনজয়েবল একটা নথা ভিতরে হয়। আর দ্বিতীয় যে কারণটা, তুমি এটা নিজেই বুঝবা যে একটা বার তুমি যখন পুরো সিরিজটা শেষ করে আরেকবার শুরু করবা, দেখবা যে অলমোস্ট 70 to 80% জিনিসই তোমার মাথায় কোনো না কোনোভাবে ঢুকে গেছে। এইটার রেজাল্টটা তুমি পরে দেখবা, আমি জাস্ট বললাম তো, এটা একটু দেখবা, ঠিক আছে? আচ্ছা, আবার সাউন্ড প্রবলেম? আচ্ছা ঠিক আছে, বলতেছো এখন। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে 15 মিনিটস গেম চেঞ্জার জিনিসটা কি, আমি দেখবা টেলিগ্রামে এরকম একটা আলাদা সেকশনই খোলা আছে। বিটিভির কথা বলো না, বিটিভিটাও অ্যান্টেনা দিয়ে তোমরা কন্ট্রোল করতে পারো, তোমাদের কোনো কন্ট্রোল নেই, কমেন্টে চিল্লাই যাইতেছো, আমি কিছু দেখতেছি না। তো 15 মিনিটস গেম চেঞ্জার তোমাদের টেলিগ্রামে একটা সেকশন করা আছে। তো তোমাদের বলেছিলাম যে তোমরা প্রায় কমনলি সবাই 99%ই কমপ্লেইন করো যে ভোকাবুলারি মনে থাকে না, পড়ি তারপরও মনে থাকে না, পড়লেও 2 4 দিন পর ভুলে যায়। তো সেই ক্ষেত্রে মনে রাখার উপায় কি বলতো, বারবার দেখা, প্র্যাকটিস করা, রিভাইজ করা। তো সেটা যাতে অনেক প্রেশারের মধ্যে তোমরা মিস হয়ে যায়, খুবই স্বাভাবিক। ইংরেজি জিকে যেটা রেগুলার পড়া দেয়া থাকে সেটাই পড়তে পারো না, সময় পাও না, বলো তোমরা যেটা, এটা কমপ্লেন হওয়া উচিত না, কারণ এটা তোমার মেইন সাবজেক্টের মতোই মার্ক ক্যারি করে। তো যাই হোক, এক্ষেত্রে তোমরা যাতে বাধ্য হয়ে পড়ো, এই জন্য আমি তোমাকে বলেছিলাম তোমরা আমাকে দিনে 3টা স্লট দিবা, 3টা স্লটে 5 মিনিট করে, হয় সকালে আমাকে 5 মিনিট, দুপুরে 5 মিনিট, রাত্রে 5 মিনিট দেবা। তো 5 5 5 মিলে 15 মিনিট হইলো। তো এই যে 15 মিনিট হইলো, এই 15 মিনিট টাইম তুমি কি করবা, আমি তোমাকে প্রতিদিন একটু চেক করে দেখো, একটা করে স্ক্রিনশট বা একটা করে পেজের ছবি দিই। তো ওই ছবিতে যতগুলো জিনিস আছে তুমি 5 মিনিট জাস্ট থরলি রিডিং দিতে থাকবা। ওকে, 1 মিনিট একবার রিডিং দিছি, এখনো 4 মিনিট সময় আছে, আবার একবার দেবো, আবার একবার, এভাবে যতক্ষণ 5 মিনিট না হচ্ছে রিডিং দিবা। সকালে একবার, দুপুরে একবার। আচ্ছা ঠিক আছে না এখন? আচ্ছা ঠিক আছে। তাইলে এভাবে করে বারবার তুমি যদি 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে 15 মিনিট রিভাইজ দাও, এভাবে একটাবার তোমার এটা শেষ হোক, দেন আবার শুরু করব। তো দেখবা যে এখানে তুমি বেশ কয়েকটি সুবিধা পাচ্ছ, যেটা বলছিলাম যে প্রথমত কখনোই তুমি যখন মুখস্থ করার টার্গেট নিয়ে পড়বা তখন ব্রেনের লাগে যে আল্লাহ এত প্রেশার, মনে রাখতে হবে। এই টার্গেট নিয়ে পড়লে এক্সামের আগে যেমন প্যারা লাগে, প্রচুর টেনশন লাগে, সেই অ্যাংজাইটিটা ফিল হয় এবং এটাই আমাদের বই ভীতি তৈরি করে, পড়তে বসতে ভয় লাগে এই কারণে, মুখস্থ করার টার্গেট যদি থাকে। তো এই ক্ষেত্রে তুমি জাস্ট ওটা গল্পের মতো পড়ে যাচ্ছ, তো কোনো প্যারা নাই, জাস্ট রিডিং দেবা, মুখস্থ হোক না হোক সেটা পরের ব্যাপার, তুমি মনোযোগ দিয়ে পড়ে যাবা, তাইলে ওই প্যারাটা লাগবে না, পড়তে ভাল লাগবে দেখবা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি যখন এই পুরো জিনিসটা একবার শেষ করবা, সেকেন্ড টাইম শুরু করবা, তখনই বুঝবা, দেখবা যে 70 to 80% তোমার মাথায় ঢুকে গেছে, বুঝছো? এটাই বলছিলাম। অনেক কিছু বলে ফেলছি, অনেক ঝামেলা,
সবকিছু বলে দিয়েছি। এখন তুমি যদি স্পেলিং এর এই 4টা রুল এবং আমি যেটা বললাম যে সর্ট আউট করবা কোশ্চেন গুলো, এগুলো ফলো করো, তাইলে স্পেলিং পড়া এমনিতে ইজি হয়ে যাবে। আচ্ছা চলো তাইলে আমরা স্পেলিং এর মধ্যে ঢুকি। তুমি দেখবা স্পেলিং এর মজার একটা জিনিস হচ্ছে, ও আচ্ছা আরেকটা কথা তোমাদের বলতে বলতে ভুলে গেছি, যে আমরা এখানে কি মিনিং পড়বো? অবশ্যই মিনিংটা দেখবা, নাইলে আমি একটা বানান মুখস্থ করতেছি, অ্যাবিটর অ্যাবিটর বা অ্যাবডাকশন বা অ্যাথিস্ট, যাই হোক যে একটা ওয়ার্ড হোক না কেন, সেখানে দিন শেষে আমি যদি মিনিং না জানি, তাইলে ব্যাপারটা এরকম হইলো যে পাতায় উদ্ভিদের খাদ্য তৈরি হয়, তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ারই না যে আসলে কি হয়। আমি পাতাকে এক সময় আমি ছোটবেলায়, অনেক ছোটবেলায় ক্লাস 3-তে মেবি পড়ছিলাম যে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়। আমি ভাবছি যে পাতার মধ্যে রান্না বান্না হয় হয়তো কোনো একটা জায়গায় কোনো একটা উদ্ভিদে। রান্না বলতে আমরা পাতিলের মধ্যে রান্না যেমন বুঝি ওরকম। তো এখানে তুমি যদি অর্থ না বুঝে পড়ো অ্যাবেটর জিনিসটাই কি তুমি জানো না, তাহলে ওই পাতার মধ্যে রান্না হইতেছে ওরকম একটা কনসেপ্ট নিয়ে থাকবা হবে, বুঝছো? তো এখানে অবশ্যই মিনিংটা জানবা, জানবা মানে জানবাই। তোমার পরীক্ষায় হয়তো ডিরেক্টলি আজকের টপিকে লাগবে না, বাট এই ওয়ার্ডের মিনিং গুলো যদি জানো, খুবই প্রিমিয়াম কিছু ওয়ার্ড স্পেলিং এ আসে যেগুলোর মিনিং তুমি জানলে অ্যাকচুয়ালি সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিশেষ করে খুব বেশি হেল্পফুল হবে, বুঝছো? এবং মিনিং না জানলে একটা ভাষা কি শিখবা তুমি বলো? আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি তার অর্থই বুঝো না, স্পেলিং শিখে কি করবা? আচ্ছা যাই হোক, তাহলে সবকিছু গেল, আমি তোমাকে ডিটেলসে সব বলে দিয়েছি কিভাবে কি পড়তে হবে। এখন আসো আমরা কিছু জিনিস দেখবো। আচ্ছা শুরুতেই দেখো খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, অ্যাবেটর। অ্যাবেটর মানে কি? অর্থ জানতেই হবে বললাম। অ্যাবেটর মানে হচ্ছে কসাইখানা। কসাইখানা যেখানে গরু ছাগল জবাই করে মাংস বিক্রি করা হয়। তো অ্যাবেটর বানানটা প্রথমত আমি সিলেবল ভাগ করে মনে রাখতে পারি। সিলেবল ভাগ করা খুবই কমন একটা টেকনিক। তো 2 ভাগে ভাগ করো, অ্যাবেট প্লাস টইট। তুমি উচ্চারণটা ওইভাবে করো, অ্যাবেট টইট, অ্যাবেটর না, অ্যাবেট টইট। তাহলে অ্যাবেটর বললে ওই আইটা উঠে যাবে, বুঝছো? তাইলে অ্যাবেট প্লাস টইট, অ্যাবেট টইট। অ্যাবেটয়েড মানে কি? কসাইখানা। তাইলে আমরা এখানে সিলেবল ভাগ করে পড়লাম এবং উচ্চারণটা এট দ্য সেম টাইম আমি রুল 1 ফলো করে যেভাবে বানান সেভাবে উচ্চারণ করলাম। এরপর দেখো, এটা তুমি পারবা, অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে অপহরণ। আচ্ছা এরপর দেখো অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। থিও মানে হচ্ছে ধর্ম, এটা মনে রাখবা। THEO, থিও যুক্ত সমস্ত শব্দ ধর্মের সাথে রিলেটেড। থিওলজি ধর্মতত্ত্ব, থেইস্ট আস্তিক। অ্যাথেইস্ট মানে কি? মানে অ্যাবসেন্ট। কিসের অ্যাবসেন্স? থিস্টের অ্যাবসেন্স, দ্যাট ইজ বিলিভ ইন রিলিজিয়ান, ধর্মে বিশ্বাসের অ্যাবসেন্স। অর্থাৎ আমরা নাস্তিক যেটাকে বলি না, যে ঈশ্বরে যার বিশ্বাস নেই, নাস্তিক। তো যাই হোক, ওয়ার্ডের মিনিংটা জানবা এবং স্পেলিংটা কিরকম 3 ভাগে ভাগ করতে পারো। এ দা ইস্ট, দুইটা আর্টিকেলই আছে দেখো এর মধ্যে। এ দা ইস্ট বা এ থে ইস্ট, এভাবে করতে পারো। দাটাকে তুমি থেও উচ্চারণ করতে পারো, এ থে ইস্ট, অ্যাথেইস্ট। ঠিক আছে, অ্যাথেইস্ট মানে কি? খুব ইম্পর্টেন্ট, নাস্তিক। আচ্ছা এরপর দেখো অ্যাবরিজিনস। এই শব্দটাও বিসিএস এ প্রচুর আসে। আমি খুব ইম্পর্টেন্ট শব্দগুলো বলতেছি তোমাকে, আশা করি দেখতে পাচ্ছ তাই না? সাইজ ঠিক আছে না? আচ্ছা দেখতে প্রবলেম হওয়ার তো কথা না, এর থেকে বড় করলে না আমার বোর্ডে আসলে আমি মেকআপ করতে পারবো না। আচ্ছা তো আরেকটা কথা, যে এখানে আমি যে নেমোনিক গুলা বা ওয়ার্ড ভাগ করে বলতেছি, তোমাদের যদি খুবই ইন্টারেস্টিং বা মনে রাখার মতো ভালো কোনো অপশন থাকে যে ওয়ার্ডটা আমি পড়াইতেছি, একটু কমেন্টে লিখবা। আমি গত 3 বছরে অনেক কিছু তোমাদের কাছ থেকে শিখছি, আজও চাচ্ছি যে নতুন কিছু এখান থেকে শিখি। সো ইজিলি যারা জানো তারা একটু লিখে ফেলবা। আচ্ছা এরপর দেখো অ্যাবরিজিনস। অ্যাবরিজিনস মানে কি? আদিবাসী। অরিজিন, অরিজিন মানে উৎপত্তি। সো উৎপত্তি মানে একেবারে ইনিশিয়াল, যেখান থেকে একটা জিনিস শুরু হয়েছে। সো আদিবাসী মানে কি? তারাও কিন্তু অনেক পুরানো একটা জাতি বোঝায়। তো আদিবাসী ওখানে রিলেট করতে পারবা শব্দটার মিনিং এ। এখন দেখো কিভাবে ভাগ করব। কিছুই না, এখানে সাধারণত ঝামেলা হয় না। অ্যাব অরিজিন এই পর্যন্ত ঠিক থাকে। এখন আমরা উচ্চারণ করি অ্যাবরিজিনস। সো এটা হয়তো প্লুরাল, আমরা এভাবে ভাবি, বা এরকম কোনো ভাবে এস আসছে আর একটা এস লাগাই দিই। তাহলে তোমরা যে কাজটা করো, অ্যাব প্লাস অরিজিন প্লাস এস, এই কাজটা করো। মাঝখান থেকে ই বিপদে পড়ে যায়, ইটা উঠে যায়। সো এখানে তোমার প্রবলেম যেটা হবে, ইটা তুমি মিস করে যাবা। তাইলে স্পেলিং এ আরেকটা জিনিস একটু খেয়াল করবা, যে কিছু লেটার আছে যেগুলো উচ্চারণ হয় না বলে মিস হয়ে যায়। তো ওই মিসড ওয়ার্ড গুলো একটু মনে রাখবা, মিসড লেটার গুলো মনে রাখবা। তাহলে অ্যাব অরিজিনসে মিস হয়ে যায় কোনটা? ইটা। সো অ্যাব প্লাস অরিজিন প্লাস ইএস, সুন্দর করে ইএস বা ইটা একটু গোল করে রাখবা, কারণ এটাই তোমার মিস হবে। আচ্ছা এরপর দেখো, এই যে অ্যাক্লামেশনটা তো বলছিলাম আমি, অ্যাক্লামেশন। অ্যাক্লামেশন 3 ভাগে ভাগ করো বা 4 ভাগে ভাগ করতে পারো। এসি এক, এক, তারপরে ক্লা, তারপরে মে শন বা মেশন একসাথে উচ্চারণ করতে পারো। এক ক্লা মেশন বা একলা মেশন। একলা মেশন মানে কি? প্রশংসা, হিউজ প্রেজ,
শুধু প্রশংসা না, অনেক বেশি প্রশংসাকে বোঝায়। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাজমা, মেডিকেল রিলেটেড শব্দ, খুব ইম্পর্টেন্ট। তো এখানে অ্যাজমা বললে ASM এ দিলেই হইতো। তাহলে এক্সট্রা লেটার হিসেবে কি কি আসছে মার্ক করতে হবে, এক্সট্রা লেটার হিসেবে মাঝখানে TH আসছে, তো TH টা তুমি মার্ক করে রাখবা। তাহলে ডাবল লেটার বা যদি এরকম অ্যাবনর্মাল কোনো প্যাটার্ন থাকে প্যাটার্নটা মার্ক করবা, এবং মিক্সড লেটার যেগুলো সেগুলো মার্ক করবা। অ্যাজমা বানান ASM এ, এটা তুমি পারবা, আসমা বা অ্যাজমা, এর মাঝখানে কি ঢুকে গেছে, TH। সো অ্যাজমা বানান অ্যাস্থমা, অ্যাস্থমা। তুমি চাইলে অ্যাস্থমা উচ্চারণ করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর আসো, দেখতে তো পাওয়ার কথা রে। আচ্ছা, এরপর দেখো পরের শব্দ কোনটা দেখবো আমরা, অ্যালায়েন্স। এটাও প্রায় আসে, অর্থটা খুবই ইম্পর্টেন্ট। অ্যালায়েন্স মানে জোট বা বন্ধুত্বমূলক সম্পর্কযুক্ত একটা অ্যাসোসিয়েশনকে বোঝানো হয়। তো এখানে সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে তুমি শব্দটা পাবা, অ্যালায়েন্সের অর্থটার জন্য খুব ইম্পর্টেন্ট দেখবা। অ্যালায়েন্স, তো সমস্যা এখানে যেটা হয় যে এই যে ALL, এটা কেন জানি তোমরা সিঙ্গেল এল দাও, ম্যাক্সিমাম পরীক্ষায় দিব ম্যাক্সিমাম এই ভুলটা করবা। তো উচ্চারণের কারণে এটা হয় যে অ্যালায়েন্স, অ্যালায়েন্স তো কেউ বলে না। ঠিক আছে, সো তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে ডাবল এল আছে, সো ডাবল এল তুমি মার্ক করলা। ওকে, এরপর কি ঝামেলা মিটে গেছে, এল লাই অ্যান্স। এরপর ঝামেলা লাগে অ্যালাইয়েন্স নাকি অ্যালাইয়েন্স। সো কিছু জায়গাতে ই এবং এ একই রকম উচ্চারণ দেয়, তো সেক্ষেত্রে একটু এ এবং ই কেও মার্ক করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি অ্যালাইয়েন্স কিন্তু ANCE, তাহলে তুমি ডাবল এলটা মার্ক করবা, এটা মার্ক করবা LINS। বা তুমি সিলেবালও ভাগ করতে পারো, তুমি এই দুইটা মার্ক করতে পরে সিলেবালও ভাগ করতে পারো আলাদা মার্কার দিয়ে। অল আই অ্যান্স, অল মানে সব, আই মানে আমি, অ্যান্স, তাহলে এইভাবে কিন্তু পড়া যায়, অল আই অ্যান্স। আবার তুমি যদি দুইটা প্যাটার্ন একসাথে কম্বাইন করো, যে আমি অল আই অ্যান্স প্যাটার্নও জানি, আবার এখানে ডাবল এল আছে এবং এ আছে, এটাও যদি খেয়াল করি, তাহলে দুইটা প্যাটার্ন মিলে কিন্তু 100% একেবারে কারেক্ট হয়ে যায়। ঠিক আছে, এখন আচ্ছা, অল আই অ্যান্স, হ্যাঁ এটাই আমি বলি নর্মালি। নোট করবা কিনা এটা তোমার ব্যাপার, আমি খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাচ্ছি, আমার মনে হয় তুমি, যদি মনে হয় আমি জিনিসগুলো ভুলে যাব, নোট করতে পারো। নিজের প্রশংসা নিজের কথায়, ভেরি গুড, এই জন্য অ্যাক্লামেশন। আচ্ছা, PDF এ মার্ক করা থাক না, তোমাকে সব পড়তে হবে। আমি এত প্রিসাইজ করে এত অল্প কয়টা স্পেলিং দিচ্ছি, তারপরে তুমি যদি বলো যে আপু সব পড়বো কিনা, এখন সেকেন্ড টাইমার হয়ে এরকম প্রশ্ন তো করা যাবে না বাবা। এখন তোমার টার্গেট হচ্ছে যে তোমার যে 3টা মার্ক কাটা যাবে, কারো ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি যাবে জিপি এর জন্য, তো তাদের জন্য এই যে এত হিউজ একটা টাইম পাচ্ছ, এই হিউজ টাইম তো 3 মার্ক উঠানোর জন্যই। সো ফার্স্ট টাইমাররা যা পড়বে তোমাকে তার থেকে এক্সট্রা অবশ্যই কিছু না কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যাতে ওই 3 মার্কের ব্যাটেলে তুমি জিতে আসতে পারো, বুঝছো? তো এক্সট্রা টাইম তুমি সেজন্যই পাচ্ছ, তো তোমাকে অবশ্যই এক্সট্রা কিছু এফোর্ট দিতেই হবে। আচ্ছা, এরপর দেখো অডিটোরিয়াম, এটা একটু দেখো, অডিটোরিয়াম, তো উচ্চারণ মনে হয় যেন অ দিয়ে শুরু হয়েছে, ও এরকম আসে। তো এখানে যে ঝামেলাটা হয়, শুরুটা কি দেওয়া হয়েছে সেটা জানলেই হবে। তো অডিটোরিয়াম, অডি উচ্চারণ করবা, অডিটোরিয়াম। একটু পশ করে উচ্চারণ করলে সমস্যা কি, অডিটোরিয়াম, তাহলে অডি, তারপরে টোরিয়াম, TORIUM, তাহলে অডিটোরিয়াম। আজকে থেকে কি বলবা, অডিটোরিয়াম বা অডিটোরিয়াম। উচ্চারণের সমস্যা নেই, যেভাবে যত সুন্দর করে উচ্চারণ করবা শুনতে ভালো লাগবে। তাহলে অডিটোরিয়াম মানে কি, মিলনায়তন। তুমি জানো অডিটোরিয়াম মানে কি, তোমার এই মিলনায়তন বুঝাইতে গেলে আবার বাংলা অর্থ বুঝো না অনেকে। আচ্ছা, এরপরে দেখো, এটা লাগবে না তেমন একটা, অ্যাকোমোডেশন, এই শব্দটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখবা অনেক পরীক্ষাতে অনেক জায়গাতে আসছে। তো অ্যাকোমোডেশন, এখানে ঝামেলা যেটা হয়, কে সিঙ্গেল কে ডাবল, অ্যাকোমোডেশন তুমি সাধারণত কিভাবে বলো, অ্যাকোমোডেশন, কোনো ডিরেক্ট বা ডাবল এক্সাজারেটের উচ্চারণ হয় না, অ্যাকোমোডেশন, মনে হয় সব যেন সিঙ্গেল, বাট এর মধ্যে দুইটা পেয়ার আছে, দেখো একটা হচ্ছে সি, এখানে সি ডাবল আর এম ডাবল। সো অবশ্যই সুন্দর করে এই দুইটা মার্ক করে রাখবা, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে, এমনি তোমার সমস্যা হবে না। ACO, দাঁড়াও এভাবে উচ্চারণ করো, সিও কো, এমও মো, অ্যাকোমোডেশন, DATION, তাইলে সবই ঠিক হইলো। ডাবল লেটারটা আমার জানতে হবে, ডাবল লেটার কি কি ছিল, সি এবং এম, এই দুইটা তুমি ঠিক করতে পারলেই বানান ঠিক, বুঝছো? তারপরে প্রচুর, আমি যদি এখনই, যারা আগে থেকে দেখো নাই বা পুরো আগে থেকে পড়ছো, অবশ্যই সেকেন্ড টাইমার যারা আসো আগে পড়ছো, তারপর আমি যদি তোমাকে না দেখা এখন জিজ্ঞেস করতাম, 50% ভুল বলতাছো। ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা স্পেলিং এবং ঝামেলা লাগে, সো ভালো করে দেখবা। আচ্ছা, অ্যাক্সিলারেট তো আমি তোমাকে তখন দেখাইলামই। আচ্ছা, এরপর আসো, কোনটা দেখবো আমরা, এটা দেখালাম। অ্যামেলিওরেট, এটা দেখো, অ্যামেলিওরেট মানে ভালো হওয়া, এর একটা সিনোনিম আছে,
অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট এটা থাকার কথা ছিল, অ্যালিভিয়েট। অ্যামেলিওরেট মানেও ভালো হওয়া, উন্নত হওয়া, অ্যালিভিয়েট মানেও ভালো হওয়া। আচ্ছা, আরেকটা আছে অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট মানে অধিকতর খারাপ হওয়া, গেটিং ওরসেন। অ্যাগ্রাভেট এই শব্দগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিমের জন্য, স্পেলিংয়ের জন্য না হইলেও সিনোনিম অ্যান্টোনিম লাগবেই। অ্যামেলিওরেট, অ্যালিভিয়েট মানে ভালো হওয়া, ইমপ্রুভ করা। আর অ্যাগ্রাভেট মানে অধিকতর খারাপ হওয়া, এটা একটা কম্পারেটিভ ওয়ার্ড, তুলনামূলক খারাপ হইতে থাকা বোঝায়। ঠিক আছে, আচ্ছা। সো অ্যামেলিওরেট বানানটা একটু দেখো, এই দুটো একটু পাশে লিখে রাখো সিনোনিম অ্যান্টোনিম হিসেবে। অ্যামেলিওরেট জাস্ট 3 ভাগে ভাগ করো, অ্যামেলিওরেট, তাহলে অ্যামেলিওরেট, অ্যামেলিওরেট 3 ভাগে ভাগ করবা। জাস্ট একটু মানে মজার ছলে পড়লা, সমস্যা কি, প্যারা নিবা না। মানে এই যে সব জিনিসগুলো না দেখতে 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 হয়ে যাবে। তুমি যদি এখন এই শব্দটা নিয়ে সারাদিন পড়ে থাকো, অ্যামেলিওরেট অ্যামেলিওরেট করতেই থাকো, ভালো লাগবে না। বাট তুমি একবার থ্রোলি একবার পড়ে যাও, আবার একটু দেখো, নেমোনিকগুলো ছোট ছোট করে পাশে লিখো, নিজের হাতে নিজের নোট পড়া তো অনেক মজার। এখন যদি বলো পড়াশোনা মজার না, তাইলে আমরা কই যাবো বলো? যে প্রফেশনে তুমি আসতে চাচ্ছ, পড়াশোনা মজা না লাগলে এখানে টিকতে পারবে না। তাহলে অ্যামেলিওরেট মানে ভালো হওয়া। আচ্ছা, এরপর আসো দেখো অ্যাকমপ্লিশ। এখানেও ঝামেলাটা যেটা লাগে যে ডাবল লেটার কুই আছে, এখানে কিন্তু আবার সি এবং এম দুইটাই ডাবল না। আমরা অ্যাকোমোডেশনে দুইটাই ডাবল দেখছিলাম, বাট এখানে কিন্তু দুইটাই ডাবল না। ডাবল কোনটা? শুধুমাত্র সি। সো অ্যাকমপ্লিশ এটা কিভাবে আসছে দেখো, কমপ্লিট মানে কি শেষ করা, অ্যাকমপ্লিশ তার ভার্ব ফর্ম। তো ওখান থেকেই আসছে সাধন করা বা শেষ করা। মনে রাখবা কমপ্লিশ পুরো একটা পোর্শন, কম প্লিশ PLISH, ওর সাথে জাস্ট এসি যুক্ত হয়েছে। ঠিক আছে, সো কমপ্লিট শব্দটা অনেক গরম লাগতেছিল, সো তার সাথে যে এসি যুক্ত হয়ে একটা ভার্ব হয়ে গেছে। তাইলে অ্যাকমপ্লিশ ডাবল সি মনে রাখতে পারো, বা ভার্ব ফর্ম হয়েছে কিভাবে সেটাও খেয়াল করতে পারো। আচ্ছা, এরপর দেখো এই বানানটাও খুব ইম্পর্টেন্ট। এটার উচ্চারণ কি বলতো? অ্যামাটিউর না, এটার উচ্চারণ অ্যামেচার, অ্যামেচার। বাট বানানটা কিন্তু টোটালি ডিফারেন্ট। সো তোমাকে প্রথমে যেটা করতে হবে, যেভাবে বানানটা আছে সেভাবে উচ্চারণ করো, অ্যামাটিউর। যারা সঠিক উচ্চারণ জানতা তারাও একটু ভুল করো, অ্যামাটিউর, TEUR, টিউর। যারা আরবি পড়ো তারা তো প্যাটার্নটা বুঝোই কিভাবে কোনটা উচ্চারণ করতে হয়। এটা টান দিবা, টিউর, একালিপ টান, তারপরে ইউর। তাইলে অ্যামা বা আমা প্লাস TEUR, টিউর, অ্যামাটিউর। অ্যামাটিউর মানে আনাড়ি বা নতুন কোন একটা কাজে কেউ আসছে, অপটু অদক্ষ কেবল শুরু করছে, এরকম মানুষকে আমরা অ্যামেচার বলি। আচ্ছা, নবাগত। আচ্ছা, ঠিক আছে, প্লিজ। আচ্ছা দেখো সবাই কি সুন্দর সুন্দর কমেন্ট করছে, থ্যাংক ইউ, থ্যাংকস অল। সুন্দর করে এভাবে তোমরা কমেন্টে লিখতে থাকো, তাহলে নিজের যে নিজে আসলে এটা আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়াইতে হবে এমন না। তোমার যদি কোনোটা পার্সোনালি ভালো লাগে সেটা একটু টুকে রাখো। আর নিজের নেমনিকের থেকে ভালো কিছু হইতে পারে না, নিজের বুঝার থেকে ভালো কিছু হয় না। সো তোমরা এখন যেটা করবা, নিজের যেটা বেস্ট মনে হয় সেটা কমেন্টে লিখতে থাকো। এবং তুমি যখন এটা লিখবা তখন দেখবা যে একবার লেখা মানে 10 বার পড়ার সময় তুমি পড়াটাও হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো অ্যাকুইজেন্স, ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা বানান। এবং এখানে একটা প্যাটার্ন আছে যেটা অনেক জায়গাতে লাগবে। প্যাটার্নটা কি মনে রাখবা, এসেন্স, ES প্লাস CENCE, এসেন্স প্যাটার্ন অ্যাডোলসেন্সে লাগবে, অ্যাকুইজেন্সে লাগবে, পরে অনেক জায়গাতে আসবে। কি বানান? এস সেন্স প্যাটার্ন, এস প্লাস CENCE, সেন্স। তো এখানে অ্যাকুইজেন্স বানানটা ওভাবেই আসছে, অ্যাকুইজেন্স। তো এখানে প্রথমত এসেন্স প্যাটার্নটা তুমি আলাদা করে ফেলো, এটা ভুল করা যাবে, কখনোই ভুল করা যাবে না। এসেন্স, এন্স উচ্চারণ হয়। তো প্রথমে এসেন্সটা আলাদা করো, বাকি থাকে দেখো একটুখানি, এসি এক প্লাস QUI, কুই, এক কুই এসেন্স প্যাটার্ন। আমি সবসময় এটাকে প্যাটার্ন হিসেবে উচ্চারণ করি, এসেন্স প্যাটার্ন বলে থাকি, এক কুই এসেন্স প্যাটার্ন। ঠিক আছে, তাইলে এটা এভাবে করে ভাগ করে মনে রাখবা। এবং এর অর্থ কি? মৌন সম্মতি। অ্যাকুইজেন্স মানে মৌন সম্মতি, মন থেকে কোনো কিছুকে পারমিট করা। আচ্ছা, এরপর দেখো এর কাছাকাছি আরেকটা শব্দ আছে অ্যাডোলসেন্স। এখানেও এসেন্স প্যাটার্ন আছে, এস প্লাস সেন্স, এসেন্স প্যাটার্ন। তাহলে কিছুই না, অ্যাডলের সাথে জাস্ট প্যাটার্নটা যোগ করে দাও, তাহলে ADOL, অ্যাডল প্লাস ESCNC। অ্যাডোলসেন্স বানান লিখতে গেলে আমার এখন কিবোর্ডের মধ্যে বানান লিখতে গেলে ইংলিশ কিবোর্ড নিয়ে আসি, আমার মনে হয় যে ভুল হয়ে যাইতেছে। ভুল সবারই হয়, এই কিছু প্যাটার্ন ফলো করলে কিন্তু ভুলটা অনেক কমে আসে। দেখো খুবই ইজি, অ্যাডোলসেন্স বানানটা খুবই ইজি হয়ে যায় তুমি যদি এসেন্স প্যাটার্নটা মনে রাখো। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে এরপর দেখো পরের শব্দ, এটা একটু দেখবা, অ্যামালগামেশন। গ্যামেট, গ্যামেট মানে কিন্তু একত্রীকরণ, গ্যামেশন মানেও একত্রীকরণ, অ্যামালগামেশন মানে সবকিছু একসাথে মিলে একত্রীকরণ বোঝায়। ওকে, তো বানানটা আমরা দেখবো কিভাবে। প্রথমে অ্যামাল মনে রাখতে পারো, অ্যামাল, ডেইরি একটা আমুল একটা ব্র্যান্ড আছে না, ওর সাথে মিলে অ্যামাল। তারপরে হচ্ছে গ্যামে বা গামা, GAMA, গামা,
অ্যামাল প্লাস গামা প্লাস টিআইমেনশন, অ্যামাল গামা শন, অ্যামাল গ্যামে শন, গ্যামে, বাট এখানে বানানটার মধ্যে কিন্তু গামা, সো উচ্চারণ করতে পারে অ্যামালগামেশন, অ্যামালগামেশন, কোনো সমস্যা নেই। তুমি ইংরেজি বানান যত উইয়ার্ডলি করবে তত শুনতে ভালো লাগবে। অ্যামালগামেশন, অ্যামালগামেশন, দেখো শুনতে ভালো লাগতেছে। তাহলে অ্যামালগামেশন এভাবে উচ্চারণ করবা, মানে কি একত্রীকরণ। আচ্ছা, এরপর এটা একটু দেখবা, এটা ওয়ার্ড মিনিং এর জন্য ইম্পর্টেন্ট। অ্যানিহিলেট, অ্যানিহিলেট মানে মেরে ফেলা, খুন করা, ধ্বংস করা, এগুলো হচ্ছে ডিস্ট্রয়। তো এখানে দেখো বানানটা কিরকম, বানানটা হচ্ছে জাস্ট একটা জিনিস ফলো করলেই পারবা, ডাবল এন প্যাটার্ন, ঠিক আছে? তাইলে অ্যানি মনে করবো একটা মেয়ের নাম, বানান কিরকম, অ্যানি, এ এন এ নাই, অ্যানি, তারপরে হিলেট, HILAT, হিলেট। সো অ্যানি হিলেট, অ্যানি হিলেট মানে কি ধ্বংস করা। আচ্ছা, এরপর আসো আমরা পরের পেজে যাই। আচ্ছা, এই যে শব্দটা, এটা তোমরা কেমিস্ট্রি যারা পড়ো, সায়েন্সের স্টুডেন্ট না জানলে হবে। অরাম, অরাম মানে কি, এটা গোল্ডের যে প্রতীক লিখি আমরা কিভাবে, AU, ওটা কিন্তু আসছে এই অরাম থেকে, অর্থাৎ ল্যাটিনে গোল্ডকে অরাম বলা হয়, AURUM, অরাম, ঠিক আছে? এটা একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন থেকে আসছে অরাম। তো এখানে অরামটা জাস্ট কিছুই না, সাধারণত আরাম, ARUM চলে আসে, ইউটা বাদ চলে যায়, প্রথম ইউটা। তো তুমি জানো তো গোল্ডের যে অ্যাক্রোনিম সেটা কিরকম, AU, তাহলে তুমি বুঝতেই পারছো কি হবে, AU তারপরে রাম, অরাম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো পরবর্তী ওয়ার্ড, এটা একটু দেখতে পারো, অ্যানোনিমাস। জাস্ট এখানে খেয়াল করবা যে নিমাসের মধ্যে কিন্তু NYM, ঠিক আছে? অর্থ বুঝাইতে বা কোনো কিছুর নাম বুঝাইতে যখন নিম ব্যবহার করা হয় NYM হয়। সিনোনিম, একই রকম নাম একই রকম অর্থ। তারপর অ্যান্টোনিম, সব জায়গায় ওয়াই। অ্যানোনিম, অ্যানোনিমাস, সব জায়গায় কিন্তু ওয়াই হবে, ঠিক আছে? এটা খেয়াল করবা। আচ্ছা, আর এখানে কিন্তু ডাবল এন নাই, এটা মাঝে মধ্যে আমারও ঝামেলা লাগে যে অ্যানোনিমাসে সিঙ্গেল এন নাকি ডাবল এন। সো এই জায়গাটা যাতে ঝামেলা না লাগে সেই জন্য একটু মার্ক করে রাখবা যে এখানে এনটা কিন্তু সিঙ্গেল। ওকে, এরপর আসো পরের ওয়ার্ডে যাই, অ্যালোকেশন। এটা একটু দেখবা, অ্যালোকেশন, এখানেও ঝামেলা যেটা হয় যে এইখানে এলটা ডাবল আর তোমরা সিঙ্গেল দাও, তো এখানটাতে আমরা দুইটা কাজ করতে পারি, অল, এইটুকু আলাদা করে মনে রাখতে পারি, অল প্লাস অকেশন, অকেশন বানানটা একটু বিয়ে ও সিয়ে টিআইবে, অল কাশন, অল কাশন, অল কাশন। আচ্ছা, তো তাইলে অল ওকাশন বা অ্যালোকেশন, এখন যেটা সব থেকে ভালো হয় অ্যালো, এইটুকু আলাদা করে কেশনটা আলাদা মনে রাখলে, বুঝছো? এই ক্ষেত্রে অ্যালোর ক্ষেত্রে অবশ্যই এল দুইটা সুন্দর করে মার্ক করে রাখবা, বুঝছো? অ্যালোকেশন, অ্যালোকেশন, আজকাল কেনা হয় অ্যালোকেশন না বলে অ্যালোকেশন, এভাবে বলবা, অ্যালোকেশন, 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 ঠিক আছে? উচ্চারণ করতে শিখো, বানান হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এরপর আসো, এবং এটা এমন না যে আমি একদিন উচ্চারণ করে রেখে দিলাম, স্পেলিংটা উইকে একবার করে খুলে দেখবা, খুলে দেখলে দেখবা যে এখন তুমি বলতে পারো আপু সময় কোথায়, একটা দিন তো তোমাদের একটা দুইটা দিন ফ্রি থাকো তোমরা, সেই দিনে কি করবো, রেস্ট করো। এখন প্লিজ রেস্ট করিও না, আমার মতো যখন মেডিকেলে আসবা, এই যে গত 10-15 দিন পড়িই না, এরকম করে কিছুদিন চিল করবো, বুঝছো? আপাতত একটু পরিশ্রম করো। আচ্ছা, তো এমন না যে আমি পড়বো না, আমাদের ওই যে কলেজ নিয়ে একটু ঝামেলা হচ্ছে, যে কারণে পরীক্ষা 17 তারিখ হওয়ার কথা ছিল, কি হবে নট শিওর এখনো, বাট পড়তে হবে, পড়ি না একেবারে তা না, কিছু কিছু পড়ি, মানে অল্প পড়া হয়, তোমাদের মতো এত বেশি পড়ি না। আচ্ছা, এরপর আসো, এই বানানটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা তোমাদের কাছ থেকে শিখছিলাম, সেটা হচ্ছে আমি অনেক কিছু বলতাম, যাই হোক। তো তোমরা আমাকে যেটা বলেছিলে যে আপে তিতে, আপু তিতা কথা বলে, আপে মানে আপু, আপুকে তুমি আপে বলে ডাকো, এবং সে সবসময় তোমার মায়ের কাছে নালিশ করে, এই ওই করছে, ওই ওই করছে, সবসময় নালিশ করে, এই জন্য তার কথা তিতে লাগে তোমার কাছে। তো আমরা এটা ওইভাবে মনে রাখবো, আপে, আপুকে কি রাখো, আপে না কিন্তু আপে, তারপরে আপে কিরকম, তিতে, TITE, তিতে, তাহলে আপে তিতে, এটার বানান এরকম হয় যে উচ্চারণ কিরকম বলতো, অ্যাপেটাইট, মিললো? যাই হোক, তো অ্যাপেটাইট মানে রুচি বা ক্ষুধা, আমরা অ্যাপেটিতে এভাবে পড়বো, এভাবে উচ্চারণ করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, উচ্চারণ নিয়ে চিন্তা করারই দরকার নাই। ওকে, এরপর আসো আমরা পরের ওয়ার্ডে যাই, আর্কিওলজি। এইটাও মানে কয়টা স্টার দিলে শেষ হবে আমি জানি না, প্রায় 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 পরীক্ষাতে আসে আর্কিওলজি। তো এটা খুবই কমন একটা প্যাটার্ন আছে, আর চাইওলজি, আর চাইওলজি, দেখো বানানটা কিরকম, এভাবে উচ্চারণ করলেই হবে, তোমার ভাগ করা লাগবে না। আর চাইওলজি, আর চাইওলজি, তাহলে চা ই ও লজি, ঠিক আছে? উচ্চারণকে আর্কিওলজি, তো ওইখানে উচ্চারণটা মেইন না, বানানটা মনে রাখলে হবে, আর চাইওলজি, ঠিক
ঠিক আছে? তাহলে এইটুক জাস্ট একটু গোল করে রাখো, চা ই ও এভাবে উচ্চারণ করবা। তাইলে এর মানে কি, প্রত্নতত্ত্ববিদ্যা বা পুরান জিনিসপত্র নিয়ে যে গবেষণা, জ্ঞান, বিদ্যা সেইটাই। আচ্ছা, এরপর আসো, এটা একটু দেখবা, আর্কিপিলাগো। আর্কিপিলাগো মানে কি? আর্কিপিলাগো অনেকগুলা, এই যে নিচেরটা, আর্কিপিলাগো অনেকগুলা দ্বীপ একসাথে মিলে যখন থাকে, মালদ্বীপের মতো বা অন্য কোনো দেশের মতো যখন অনেকগুলো দ্বীপ মিলে একটা সার্টেন রিজন ফর্ম করে, সেটাকে আমরা আর্কিপিলাগো বলি। অর্থ কি? দ্বীপপুঞ্জ। এটা ইম্পর্টেন্ট কিন্তু, এটা অনেক সময় অনার্স সাবস্টিটিউশনে আসে। আর্কিপিলাগো কোনো রকম সমস্যা নেই, জাস্ট একটু ভেঙে উচ্চারণ করবা। কিরকম? প্রথমে আর, আর কি পি লাগো, আর কি পে লাগো। তুমি, সমস্যা যেটা হবে, অনেকে এই শব্দটা শোনোনি আগে কখনো, তাদের ক্ষেত্রে মনে রাখতে অসুবিধা হবে একটু। সো এটা একটু নতুন করে হাইলাইট করে রাখবা, যে শব্দগুলো কখনোই শোনো নাই সেগুলো ভালো করে হাইলাইট করে রাখবা। বিকজ যে শব্দ শোনো নাই তুমি কিছুই মনে করতে পারবে না দেখবো ওই শব্দের। সো এটা যারা শোনো নাই ভালো করে মার্ক করবা। কিরকম বলবা তোমরা বলো তো? কোনো সমস্যা নেই, জাস্ট মনে রাখতে হবে যে এরকম ছিল প্যাটার্নটা, আর কি পে লাগো। সমস্যা যেটা হবে, তোমার মনেই থাকবে না অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কি ছিল। তো আর্কিপেলাগো এটা ভালো করে মার্ক করবে যারা জানো না। আচ্ছা, এরপর আসো, অ্যাংজাইটি বানানটা একটু দেখো, অ্যাংজাইটি। তো এক্স এর উচ্চারণ আসলে যে কি হয়, বর্গীয় জ হয় নাকি এস হয় নাকি কি হয়, এক্স দিয়ে অনেক কিছু উচ্চারণ করা যায়, তো এখানে জয়ের উচ্চারণ হবে। তো যাই হোক, সেটা ব্যাপার না। দেখো, অ্যাং, তারপরে জাই, জাই বানান এক্স আই দিলেই কিন্তু জাই হয়ে যায়, অ্যাং জাই টি, টি ওয়াই টি। ঠিক আছে, প্যাটার্নটা এরকম হওয়ার কথা ছিল। তো এই যে জি এবং টি এর মাঝখানে ই জোর করে ঢুকে গেল, জাস্ট একটু ওই ইটা অ্যাবনর্মাল, এটা একটু মনে রাখো। অনেক জায়গাতে ল্যাটিন অনেক বানানে দেখবা যে ই ঢুকে গেছে মাঝখানে, অনেক জায়গাতে পাবা। সো ওই ই গুলো মার্ক করে রাখবা, এবং পাশে একটু এল টি ল্যাটিন মার্ক করে রাখতে পারো। সো অ্যাং জাই টি, মাঝখানে ই ঢুকে গেছে, অ্যাং জাইটি, এটা একটু জোরে টান দে, অ্যাংজাইটি। ওকে, এরপর আসো, পরের শব্দ অ্যাসাসাইনেশন। এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা শব্দ, অ্যাস অ্যাস আইনেশন। এটাও কিন্তু আমরা নেমোনিক দিয়ে মনে রাখি। কিভাবে? দেখো, তুমি ভাগ করো এটাকে, অ্যাস অ্যাস হাই নেশন। অ্যাস মানে কি? গাধা। আরেকটা অ্যাস, গাধা। আই মানে আমি, নেশন মানে জাতি। তো এটা অনেক জায়গায় লেখা ছিল, বাংলাতে দেখবা বইতে, গাধা গাধা আমি জাতি, মনে রাখার জন্য জাস্ট। তাহলে অ্যাস অ্যাস আই নেশন মানে কি? গুপ্ত হত্যা। আচ্ছা, এরপর আসো, পরের শব্দ, পরের পেজে যাই আমরা। আচ্ছা, আমাদের কি কিছু বাদ গেল? ও আচ্ছা, এ সাইডে কিছু ওয়ার্ড আছে, চলো আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম হচ্ছে অ্যাসার্টেইন। সার্টেইন বানান তোমরা জানো না? সার্টেইন মানে নিশ্চিত করা। তাইলে সার্টেইন বানান তুমি জানো, CER, সার TAIN, টেইন, সার্টেইন। ওটাকে ভার্ব করার জন্য জাস্ট AS যোগ করা হয়েছে। এখানে ঠান্ডা লাগছিল ওর, তো এসি দিলা না, এসি দিলে আরো ঠান্ডা বাড়তো। সো এখানে এসি না দিয়ে AS দেওয়া হইলো। এই জায়গায় তোমরা ঝামেলা লাগাও যে অ্যাসার্টেইন মানে ACC নাকি ASC। সো এখানটাতে তোমার কাজ কি? AS টা মার্ক করা, এস প্লাস সার্টিন, CERTIN। আর সার্টিন বানান সবাই জানো। ঠিক আছে, এরপর দেখো, এই বানানটাও প্রায় আসে, অকার্ড। অকার্ড, অকার্ড। এখানে সমস্যাটা করে মাঝখানের এই ডাব্লুটা, প্রথম ডাব্লুটা, শেষটা তুমি দুই ভাগে যদি ভাগ করো, সিলেবল অক প্লাস ওয়ার্ড, শেষটা WARD ওয়ার্ড। এখানে এটা একটু খেয়াল করবে, এখানে WORD ওয়ার্ড না, WARD ওয়ার্ড। সো ওয়ার্ডটা একটু যদি তুমি মার্ক করো, বাকি থাকে অক। তো ওয়াকটা একটু দেখো, এ কে অক বললেই হতো, আর এখানে ডাব্লু ঢুকছে, উচ্চারণটা এভাবে করবা, আওক, 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 আওয়াক, এভাবে উচ্চারণ করলেই হবে, আকার্ড, আকার্ড। একটু এভাবে ছোট্ট গোল করে উচ্চারণ করো, ইংলিশ বানানের উচ্চারণ তো এরকম একটু ছোট গোল করেই হয়। তাহলে ওয়ার্ড, এভাবে একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, এরপর দেখো, অ্যাস্ট্রোনট বানানটা একটু দেখবা, অ্যাস্ট্রোনট। সব জায়গায় ঠিক আছে, শুধু নট পোর্শনটাতে একটু ঝামেলা লাগে। নট বানান সাধারণত NOT, নট দিলেই হয়তো, বাট এখানে বানানটার মধ্যে নাউট আছে, তো উচ্চারণ করো এভাবেই, অ্যাস্ট্রোনাউট, অ্যাস্ট্রোনাউট। এখানে তুমি একটু অবলিক দিয়ে নাউট লিখে রাখতে পারো, নাউট। নাউট বানান করতে গেলে তুমি NAUT তো দিবা, অ্যাস্ট্রোনাউট। ওকে, গেল এটা। তাহলে আমরা শেষ করলাম, কেউ কি কিছু বলতেছো? আচ্ছা, এখানে পাটিগণিতে কি অ্যাজমেটিক আসছে? কই রে পাটিগণিত? আচ্ছা, অ্যাজমেটিক হবে না, অ্যারিথমেটিক হবে। এই জায়গাটা ঠিক করে নিও, অ্যারিথমেটিক হবে। হাসিনা আক্তার জিজ্ঞেস করেছো। আচ্ছা, ঠিক আছে, পরের পেজে আসো, আমরা বিটা একটু দেখি।
আচ্ছা, বি এর শুরুতে দেখো আমরা এই ওয়ার্ডটা দেখবো, এটাও খুবই ইম্পর্টেন্ট বাট আনকমন একটা ওয়ার্ড, সবাই হয়তো জানো না। বেলিকোস। বেলিকোস মানে যুদ্ধরত। দুইটা কান্ট্রি বা দুইটা জোন বা দুইটা গ্রুপ যাদের মধ্যে যুদ্ধ চলতেছে, সেরকম গ্রুপকে আমরা বেলিকোস বলি। এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম, বুঝছো? তো এখানে দেখো, জাস্ট মনে রাখবা যে প্রথম পোর্শনটা ঘন্টা আছে না, ঘন্টার মতো, অর্থাৎ বানানটা কি বেল বানান, বিএল বেল। সো বেল, তারপরে আইটা মার্ক করবা, আর সাথে সিওএস কোজ। ভাগ করতে পারবো না তিনটা ভাগে, বেল, আই, কোজ। বিএলএল বেল, আই, সিওএস কোজ। বেলাইকোজ। বেলাইকোজ মানে বা বেলিকোজ মানে কি যুদ্ধরত। আচ্ছা, এরপর দেখো ব্যারিস্টার। এই বানানটা একটু দেখবা। ব্যারিস্টার ইনি হচ্ছে উচ্চ আদালতের উকিল, সবাই জানো। বানানটা কিরকম? বানানটা আমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো বিএ। সবসময় চিন্তা করবা কমনলি তোমার মাথায় কোনটা আসবে। তুমি যখন বুঝবা যে আমি এইটা ভাবি, তাহলে তুমি কোনটা ভাবতে পারবা না সঠিকটাই, সেটুক ইমব্যালেন্স বুঝতে পারবা। যেমন দেখো, আমি বলবো কি BARISTER আর ব্যারিস্টার। এখন আমি কারেক্ট বানানোর সাথে দেখবো যে আমার মতের সাথে কতটুকু অমিল হইলো। তো দেখো, BAR, এই যে আমার মতের সাথে শুধু ডাবল আরটা ঘাপলা লাগলো। সো এখানে আরটা আমার ভুল হবে যে ডাবল আছে। সো তুমি এইটক মার্ক করবা। নিজের দুর্বলতা কোথায় বোঝার নিয়ম হচ্ছে আমি কি চিন্তা করি সেটা আগে আইডেন্টিফাই করো। তারপর দেখো যে আইডিয়ালের সাথে আমার চিন্তা কতটুখানি ফারাক, এবং ওই ডিফারেন্সটা বের করাই হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা, বুঝছো? এটা কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে। যে তুমি হয়তো পরীক্ষা দিচ্ছ, ভালো মার্ক পাচ্ছ না, সো তোমাকে আগে বুঝতে হবে যে আমার সাধারণ চিন্তাটা কি ছিল এবং প্রশ্নের উত্তরটা কি নিয়েছে। সো আমার চিন্তার ডিফারেন্সটা কতটুকু, বা আমার থিওরিটা জানার গ্যাপ কতটুকু, সেটা জানতে হবে, বুঝছো? প্রত্যেকটা জায়গাতে এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, এরপর আসো আমরা পরেরটাই যাই। এই একটা শব্দ, উচ্চারণ যে যার মতো করে, কেউ বিজারে করে, কেউ বাইজার করে, কেউ বিজার রে করে, মানে এটার কোনো শেষ নাই। তোমরা কি উচ্চারণ করো একটু বাংলাতে লিখো তো, যে এটার উচ্চারণ তোমরা কি করো? অনেক কয়জনই তো আছো। বেলি খোঁজ বললেও হবে, কোনো সমস্যা নাই। বার রেজিস্টার, ইয়েস, ইটস আ গুড ওয়ান। বার প্লাস রেজিস্টার। আচ্ছা, তো বিজারে এটার উচ্চারণ আসলে বাইজার। বাইজার। যখন ইংরেজরা দেখবা এটা অ্যাডজেক্টিভ ফর্মে বাইজার উচ্চারণ করে। বাইজার পঙ্গু বা একটু যারা অ্যাবনর্মাল এরকম বাচ্চা কাচ্চাদের বা মানুষদের বাইজার্ড বলা হয়। তো এটা হচ্ছে ওরা বাইজার্ড বলে, সো বানানটা উচ্চারণ বাইজার অ্যাকচুয়ালি। তো এটা আবার আমেরিকান ব্রিটিশের কিছু পার্থক্য তো আছেই। আবার আমরা বাঙালি, আমরা অন্যরকম করে করি। তুমি কি করো সেটা আমাকে বলো। তো এটা আমরা বানান মনে রাখার সুবিধার্থে বিজার রে বা বাইজার রে মনে রাখবো। বাইজার রে। তাহলে দেখো BI, বাই বা বি, তারপরে জাররে, ZARRE, জাররে। বাইজাররে মানে কি অদ্ভুত, পিকিউলিয়ার, অ্যাবনর্মাল। এটা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমে প্রচুর আসবে। আচ্ছা, এরপর আসো পরের ওয়ার্ড, বুকে। বুকে। তো বুকের ক্ষেত্রে জাস্ট মনে রাখবা বউ কোথায় পড়ে, কুয়েটে পড়ে। কুয়েট বানান কি? KUET, কুয়েট না। বউ এত ঘাট তাড়া, সে কুয়েট বানানে কে না দিয়ে কিউ দেয়। কিউইটি, কুয়েটে পড়ে সে। বুঝছো? তাইলে বউ কই পড়ে? কুয়েটে পড়ে। কার বউ? আচ্ছা, কারো একটা বউ হবে। গতবার নাকি তার আগের বার কে যেন ছিল আমাদের ব্যাচে, খুব বেশি পটর পটর করতো, আমার মনে নাই তো তার নামটা। ওর বউ বলছিলাম, সে ভুলে গেছি। যাই হোক, তাইলে বউ কই পড়ে? কুয়েটে পড়ে। কোন কুয়েটে? KUET, কুয়েটে না, কিউইটি, কুয়েটে। বউ এত ঘাট তারা বানানো এমনি করে। আচ্ছা, তাহলে বুকেট। বুকেট মানে কি? ফুলের তোড়া। অনেকগুলো ফুল মিলে আমরা তোড়াটা না, ওটা কিন্তু বুকে বলে থাকি বাংলায়। অনেকে মনে করবে বানানটা কেমন কেমন জানি। তো এর বানানটা কিন্তু বউকেট। তুমি যদি উচ্চারণ করো বানান ওয়াইজ কিরকম হবে, বউকেট। এরকম আরেকটা আছে বাফেট। বাফেট আমরা বুফে বলে থাকি, বানানটা কিরকম? বাফেট, BUFFET। ঠিক আছে, টিটা উচ্চারণ হয় না, এখানেও একই রকম, ইটি উচ্চারণ হয় না। আচ্ছা, এরপর আসো পরের ওয়ার্ড দেখো, খুব ইম্পর্টেন্ট, বুর্জিয়াস। বুর্জিয়াস মানে কি? মধ্যবিত্ত শ্রেণী, মিডল ক্লাস, আমরা যেটার মধ্যে পড়ি ম্যাক্সিমাম অফ বাংলাদেশ। আচ্ছা, তো এখানে মনে রাখবা কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে বউ, তারপরে আর। বউ আর কে? বউ আর জিও। জিও মানে পৃথিবী, জিওগ্রাফি। জিও, জিও মানে পৃথিবী। বউ আর জিও ইজ, একটা সেন্টেন্স বানাইতেছি। দেখো, বউ, বউয়ের সাথে কি বউ আর বা বউ অ্যান্ড জিও ইজ কি? IE, নিড টু বি এক্সপ্লেইন। আই মানে কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা আই লিখে ওটার ব্যাখ্যা দিই না। তাইলে বউ আর জিও এমন জিনিস যাদেরকে এক্সপ্লেইন করা দরকার। পৃথিবী এবং বউ দুটি খুবই কমপ্লেক্স একটা জিনিস, বুঝছো? তাহলে বউ আর জিও ইজ IE।
এটা নিশ্চয়ই জানো, ইজি এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা লিখি, আর আই ব্যাখ্যা করার ক্ষেত্রে কোনো জিনিস আমরা লিখে থাকি। ঠিক আছে, সো বো আর জিও ইজ আই, এটুকু মনে রাখবা, মধ্যবিত্ত শ্রেণী। আচ্ছা, এরপর আসো পরেরটায়, ব্রোশিওর। এটা তো রিসেন্ট আসছে, খুব রিসেন্ট। ব্রোশিওর, এটার উচ্চারণ কি? ব্রোশিওর, ছোট বই বুঝাইতে ব্রোশিওর বলা হয়। ব্রোশিওর, অনেকে ব্রোশিয়ারও উচ্চারণ করে, ব্রোশিওর বা ব্রোশিয়ার। তো এখানে বানানটা কিন্তু এরকম না, বানানটা হচ্ছে ব্রো চুরে, ব্রো চুরে। কিরকম দেখো, বি আর ব্রো, তারপরে চুরে, CHURE, চুরে, ব্রো চিউরে। তাহলে ব্রো চিউরে মানে কি? পুস্তিকা, ছোট বই। এটাও সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে লাগবে। সিনোনিম কি আসে? প্যাম্ফলেট, প্যাম্ফলেট মানে ছোট বই, PAMPHLET, লেট। আর কোনো শব্দের শেষে লেট থাকা মানে কোনো একটা কিছুর ক্ষুদ্র সংস্করণ বুঝে। রুটলেট, ছোট শিকড়কে রুটলেট বলে, অনেক জায়গাতে পাবা এটা। প্যাম্ফলেট মানে ছোট বই। আচ্ছা, এরপর দেখো বয়কট শব্দটা তো এখন খুবই কমন, কারো কিছু পছন্দ না হলে বয়কট, বয়কটে ঝামেলা কিছু হয় না, ঝামেলা লাগে হচ্ছে শেষে ডাবল টি, এটাকে অনেকে সিঙ্গেল করে থাকে। তাইলে বয় কট খাইছে, COT, কট, কট মানে না একটা টি না, দুইটা, বয়কট। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো পরের পেজে যাই আমরা। ব্যুরোক্র্যাট, এটাও প্রায় আসে, ব্যুরোক্র্যাট। তো এটা আমরা জাস্ট উচ্চারণ করব, দেখো কিভাবে। বুড়িয়া, বুড়িয়া, বুড়িয়া আমরা বৃদ্ধ মানুষকে অনেক সময় বুড়িয়া বলে ডাকি না, বুড়িয়া, বুড্ডি। তাহলে বুড়িয়া প্রথমে এটুক নিব, বুড়িয়া। ইউ, তুমি, কিরকম? ক্র্যাট, তো মানে ক্রাফটি, সো ইউ আর কল্ড ক্র্যাট। ক্র্যাট মানে ক্রাফটি সিনোনিম মনে রাখতে পারো, যদিও ইটস নট ট্রু। তাইলে বুড়িয়া, ইউ, ক্র্যাট, তিনটা, বুড়িয়া, ইউ, ক্র্যাট। তাহলে বুড়িয়া ক্র্যাট। ব্রোক্র্যাট মানে কি? আমলা, এটা তুমি জানো, মন্ত্রী বা আমলা। আচ্ছা, এরপর আসো ব্যাংকেট। ব্যাংকেট মানে কি? ভুরি ভোজ, প্রচুর খাওয়া দাওয়া, বুফের সিনোনিম। তাইলে ব্যাংকেট মানে ভুরি ভোজ। তো কিছুই না, মনে রাখতে পারো ব্যান কুয়েট। বাংলা কোথায় অবস্থিত? কুয়েট, ওই যে যে বউ, কার বউ যখন কুয়েটে পড়ছিল, তার বাংলাদেশ, সরি, আচ্ছা, তাইলে বউ কোথায় পড়ছিল? কুয়েটে। কুয়েট কোথায় অবস্থিত? বাংলাদেশে। সো বাং কুয়েট, বাংলাদেশে অবস্থিত কুয়েট। ওকে, এরপর দেখো আর কি দেখবা? বাংলোটা দেখতে পারো, বাংলো। বাংলো মানে আমরা বাংলাতেও বাংলো বলে থাকি, বিশাল বড় পুরোনো বাড়িকে আমরা বাংলো বলে থাকি। তো এইটা কিরকম? অনেক সময় লাগতো এটা বাংলা শব্দ, পরে জানলাম না এটা ইংরেজি শব্দ। তো তোমার কাছে যেন কেমন লাগবে শব্দটা তোমার দৃষ্টিতে? তুমি হয়তো BNGLO বলবা, এরকম কিছু একটা বলবা, বাট একটু এখানে পার্থক্য আছে। বান মনে রাখবা, প্রথমে বান, তারপরে গেল, গেল, এভাবে উচ্চারণ করবা, বান গেল, বান গেল। দেখবো যত তুমি ইংলিশ ওয়ার্ড গুলো যত ঠোঁট গোল করে উচ্চারণ করবা, জিনিসটা তত ভালো শোনাবে এবং অ্যাকচুয়ালি ওদের নেটিভ উচ্চারণের মতো শুনতে লাগবে, বুঝছো? তো এখানে আমরা কি বলবো? বাংগালো, বাংগালো, বাংগালো। ঠিক আছে, ওকে। এরপর আসো, ওকে, তোমরা ব্যাংকুয়েটে আছো এখন, ওকে। 8:36 বাজে মাত্র, প্রচুর টাইম আছে আমাদের হাতে। ওকে, এরপর দেখো বুকানিয়ার। বুকানিয়ার মানে জলদস্যু, এটাও প্রায় আসে। বুকানিয়ার মানে জলদস্যু, এর সিনোনিম পাইরেট। এটা সিনোনিম অ্যান্টোনিম আসবেই, এরকম একটা প্রশ্ন। বুকানিয়ার, জলদস্যু, এটার সিনোনিম হচ্ছে পাইরেট, মনে রাখবা। এখন দেখো বুকানিয়ারের স্পেলিং কিরকম। বুকানিয়ার, এখানে আমরা উচ্চারণ করে থাকি বুকানিয়ার, BUCANER, বুকানিয়ার। শুধুমাত্র প্রবলেম যেটা, যে দুইটা ডাবল লেটার আছে, মিস হয়ে যায়, সো মার্ক দিস ডাবল লেটার, CC and ডাবল E। তাহলে বুকা নিয়ার, ডাবল কোনটা? CNE, এই দুটো লিখে রাখলে হবে। সি সি মনে করো জলদস্যু আছে, তুমি ছিছি, তাইলে CNE, সি, এই দুইটা জিনিস ডাবল। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো বেলুনে, একটু দেখতে পারো ডাবল কোনটা? L এবং O ডাবল। বেলুন কিরকম হয়? বেলুন এরকম দেখতে হয়, সুতার মাথায় মনে করো বেলুন আছে অনেকগুলো, দেখতে তো এরকম হয়। তাহলে চিন্তা করো ডাবল কে কি আছে? এই লম্বা দনুটা L এবং এটা O। আমি এটা এভাবে মনে রাখতাম, বেলুন বানান এখনো আমার ঝামেলা লাগে। সো ডাবল কোনটা? দিস স্টিক এন্ড দিস রাউন্ড ফিগার, O এবং L। এরপর আসো আমরা সিতে চলে এসেছি। প্রথমে দেখো ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ শব্দটা তোমরা শুনেছো না? কবে যেন ক্লাসে আমি বলছিলাম ক্যামোফ্লেজের কথা। ক্যামোফ্লেজ মানে হচ্ছে ছদ্মবেশ, মানে হচ্ছে আমি একরকম বাট অন্য কারো চেহারা নিয়ে নিজের চেহারাকে লুকাইতেছি। ছদ্ম মানে ভুল, বেশ মানে তো রূপ বা ভূষা,
বুঝায়। তাহলে ছদ্মবেশ মানে ভুল বেশ, অর্থাৎ অ্যাকচুয়ালি তুমি যেটা না সেটা অ্যাজিউম করা। তো এখানে এটা তোমরা পড়েছো ঘাসফড়িং এর ক্ষেত্রে, যে ঘাসফড়িং ক্যামোফ্লেজ করতে পারে। ক্যামোফ্লেজ একটা ক্যারেক্টার যেখানে কিনা যে পরিবেশে থাকে ঘাসফড়িং তার বডিকে সেই পরিবেশের মতো কালার এবং টেক্সচার দিয়ে তার সেই পরিবেশের সাথে মিশে যায়। দেখবা যে লেবু গাছের ক্ষেত্রে কিছু ঘাসফড়িং দেখা যায়। আমার ছোট কিছু লেবু গাছ আমি নিজে হাতে লাগাইছিলাম, তো সন্ধ্যাবেলা যখন যাইতাম কিছু ঘাসফড়িং দেখতাম যেগুলো এক্স্যাক্টলি ওই লেবু পাতার মতো দেখতে। খুবই অদ্ভুত, তোমরাও দেখেছো বা গুগলে সার্চ করলে দেখবা একদম হুবহু যে গাছে থাকে সেই গাছের পাতার মতো দেখতে। এবং এটা কালার চেঞ্জ করে, দিনে একরকম কালার থাকে, রাতে একরকম কালার থাকে, বৃষ্টির সময় একরকম দেখা যায়, আবার দেখা যায় কিছু কিছু সময় গ্লো করছে। তো এটা আসলে ভ্যারিয়েবল। তো ওই যে ঘাসফড়িং নিজেকে বাঁচানোর জন্য পরিবেশের মতো সে যেখানে থাকে তার মতো একটা অবস্থা বা তার মতো একটা রূপ নিয়ে টিকে থাকে। তো এটাকে ক্যামোফ্লেজ বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু তোমার জুওলজির ক্ষেত্রে লাগবে। তো এখানে বানানটা কিরকম? ক্যামো, সুন্দর করে আবার ঠোঁট গোল করে উচ্চারণ করো, ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ। এবং কখনো ক্যা কয়ের উচ্চারণ করবা না। নেটিভ ইংলিশে ক্যা বা কয়ের উচ্চারণ হয় না। কিভাবে? খা, খা, একটুখানি খা, একটু সামনের দিক থেকে খ এবং কয়ের মাঝামাঝি উচ্চারণটা হয়। হ্যাঁ, তো এখানে উচ্চারণ করবো ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ। ঠিক আছে? সো কিভাবে দেখবো? দেখো ক্যা, ক্যানা, ক্যা, তারপরে মো, তারপরে ফ্লেজ। তাইলে ক্যা মো ফ্লেজ। ওকে, মনে রাখবেন। আচ্ছা, আজকে সবটা শেষ হবে কিনা? 8:40 বাজে, 9:30 পর্যন্ত তো আমাকে টাইম দিবাই। তোমাদের অন্য ভাইয়েরা কতক্ষণ ক্লাস নেয়? আশা করি শেষ হবে। খুব বেশি লাগবে তা না। আমাদের প্রথমে এ থেকে ডি পর্যন্ত দেখা যায় অনেক লেটার পাওয়া যায়, এসে অনেক লেটার পাওয়া যায়, আর বাকিগুলোতে খুব কম থাকে, সেই দিকে কম আছে। আচ্ছা, এরপর আসো আমরা পরেরটায় যাই। ক্যাটাস্ট্রফি, এ বানানটা লাগবে ক্যাটাস্ট্রফি, ক্যাট অ্যাজ ট্রফি। ট্রফি হিসেবে তোমাকে একটা বিড়াল দিল, সেটাই মনে করো, ওভাবে আমরা মনে রাখবো ক্যাট। ক্যাট কি হিসেবে দিল তোমাকে? অ্যাজ ট্রফি। ট্রফি বানানো অনেক রকমই হয়, তুমি মনে রাখবা এই ট্রফিটা TROPHE, ট্রফি, ট্রফে বলতে পারো, ট্রফি। ক্যাট অ্যাজ ট্রফি, ক্যাট অ্যাজ ট্রফি, ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে দুর্যোগ। ঠিক আছে, এরপরে ক্যাটার পিলারটা একটু দেখতে পারো। ক্যাট এর পিলার, ক্যাটের পিলার, বিড়ালের পিলার। তো ক্যাটার পিলার মানে তুমি জানো শুঁয়োপোকা। বানানটা কিরকম দেখো? ক্যাট। আমি নিজের চিন্তাকে আগে অ্যাপ্লাই করবো। ক্যাটার বা ক্যাট এর পিলার, PI, পিলার বানান কি বলতো? LLER, পিলার হয়। ঠিক আছে, এও আছে কিছু জায়গাতে। তো এখানে যেটা খেয়াল করবা যে ক্যাটার পিলারে দুইটাই ই, কোনো এরকম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুইটা ই কি? ক্যাটার না, দুইটা ই না। এর পর্যন্ত ঠিক আছে। পিলার বানানটা নিয়ে ঝামেলা লাগে। পিলার বানানে কিন্তু PILLAR, পিলার। কোনোভাবেই মানে মনেই হয় না যে এখানে কিভাবে এ হইল। তো এখানে মার্ক করবা যে পিলার বানানে দুইটা এল আছে এবং একটা এ আছে। ঠিক আছে, পিলারে এমনিতে ডাবল এল তুমি দিবা, সমস্যা যেটা হবে ইয়ে নাকি ই, পিলার, 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 এ হবে। আচ্ছা, এরপর আসো, এটা লাগবে কলেরা। কলেরা বানানে অনেকে COLERA কলেরা দেয়। সিও, কলেরা, আসলে কি সিও না। তো এটা অ্যাভয়েড করার জন্য তুমি চলেরা উচ্চারণ করতে পারো। যখনই চলেরা বলবো তখন আর ওই ঝামেলাটা লাগে না। CHOLERA, চলেরা, কলেরা, নো, চলেরা। আজকে থেকে তুমি চলেরাই বলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর আসো। আচ্ছা, এই কোনো সমস্যা নেই আমাকে একজন বলতো আর কি। তো স্পেলিং এর ক্ষেত্রে আমি উল্টোপাল্টা উচ্চারণ কোনোভাবেই করতে চাইতাম না। তো বারবার বলবে তুমি এটাই উচ্চারণ করো, কোনো সমস্যা নেই। আর সেই অভ্যাসটা আমার এখন মনে আসতেছে আর বারবার, এই জন্য তোমাদের বলতেছি। আচ্ছা, এরপর আসো, উম এটা একটু দেখো, ক্রাইজেন্থেমাম। ক্রাইজেন্থেমাম এটা চন্দ্রমল্লিকার বৈজ্ঞানিক নামের মধ্যে তুমি দেখতে পাবা। ক্রাইজেন্থেমাম এটা যদিও একটা সিঙ্গেল স্পিসিস না। তো ক্রাইজেন্থেমাম, তুমি ম্যাক্সিমাম যে বোটানির বানানগুলো ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট, এই শব্দগুলোতে দেখবা CLO দিলেই হইতো, বাট কোন একটা কারণে সি এর পরে এইচ চলে আসে। তো এখানে ওই কলেরার মতো এইচ আসবে একটা। ঠিক আছে, সো ক্রাইজেন্থেমাম। তোমার মন কি বলে? আমি লিখবো ক্রাই, তারপরে স্যান, ক্রাইজেন্থেমাম, থে মাম, সবই ঠিক আছে। ঝামেলা কই লাগছে? এই যে এর মাঝখানে CH হবে, বুঝছো? তাহলে CH টা মার্ক করবা। ক্রাই সেন
থে মাম, ক্রাই স্যান থে মাম, ক্রাইজেন্থেমাম। ক্রিজান্থেমামও অনেকে উচ্চারণ করে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই বানানটা, এটাও বেশ ঝামেলা লাগে, জাস্ট মনে রাখবা টিটিয়ন, 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 তাইলে টি টি অন, এইটুক মনে রাখলেই বাকিগুলো হয়ে যাবে। কম্পিটিশন, কোনটা ই কোনটা আই এটা নিয়ে ঝামেলা হয়। তো দেখো আমি লিখি কম পি, তারপর কি বললাম তোমাকে, টিটিয়ন, টি টি অন। আর ঝামেলা লাগবে না, কম্পেটিটিয়ন, কম্পেটিটিয়ন, ইয়েস টিটিয়ন। ওকে, এরপর আসো কোনটা দেখবা, এটা দেখতে পারো কনইজার, রসজ্ঞ, মিনিংটা একটু জানবা, স্পেলিং এ আসতে পারে যদি একটু বেশি কঠিন। কনইজার, তো এখানে ওই যে অ্যামেচারের মতো, অ্যামেচিউ বোঝে, বুঝছো। ওকে, কম্পেটিটিয়ন, ইয়েস টিটিয়ন। আচ্ছা, এরপর আসো শিম্পাঞ্জি বানানটা একটু দেখো। এই বানান কবে যেন কাদেরকে, জেব্রা, জিরাফ আর শিম্পাঞ্জি বানান দিয়েছিলাম, বলতো কয়জন পারছিল কয়জন পারেনি? 3টা বানান কেউই সঠিক করতে পারে নাই, এমন কেউ ছিল না যে 3টা বানানই সঠিক লিখছে। আচ্ছা, তো এখানে দেখো শিম্পাঞ্জি বানানটা শিম, শিম, শ্যাম্পেন বানান, শিম, এরকম কিছু বানান আছে যেখানে এস এর মতো উচ্চারণ হয় বাট সিএইচ দিয়ে শুরু হয়। শ্যাম্পেন বানানটা এভাবে আসে, আমরা দেখবো তখন যখন দেখবো। তো এখানে দেখো শিম্পাঞ্জি বানানটা সিএইচআইএম, শিম, এইটুকু একটু খেয়াল করবা, সিএইচআইএম শিম। এমনি নর্মালি শিম বলতে গেলে এসএইচআইএম বা এসআইএম দিলেই হইতো, বাট এখান থেকে একটু অ্যাটিপিক্যাল টাইপের, একটু খেয়াল করবা। শিম, সিএইচআইএম শিম। পাঞ্জি, পান বানান কি, পিএন পান, তারপরে জি, জুতে থাকে, তাহলে এর জন্য জি, শিম পান জি, জে না কিন্তু এখানে জেড, কেন জুতে চিড়িয়াখানাতে থাকে, শিম পাঞ্জি, জাস্ট শিমটুক খেয়াল করবা। এরপর আসো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট নাই, একটু এটা দেখো, সিগারেট, সিগ আর রেড টি, সিগ আর রেড টি, সিগারেট খাইতেছে গরম চা দিয়ে, লাল চা দিয়ে, রং চা দিয়ে, তাইলে সিগ, সিআইজি সিগ। এই বানানটা আমার এখনো ঝামেলা লাগে, সিগ আ রেড টি, মানে মনে রাখবা যে হচ্ছে রেড টি, ওটা একটু ভাঙা চুইরা, রেড থেকে আর টি আসছে, আর টি থেকে জাস্ট টিটা আসছে, সিগ আ রেড টি, সিগ, সিগ আ রেড টি, আ তারপরে আর ইটি রেড, তারপরে টি। এইভাবে তুমি অন্যভাবে মনে রাখতে পারো যে সিগারেট, বাট সিগারেট বলেও ই বাদ চলে যায়, আবার টি সিঙ্গেল হয়ে যায়, সেজন্য সিগ আ রেড টি, এভাবে মনে রাখতে পারো, বুঝছো। আমার মনে হয় এইভাবে মনে রাখাই বেটার, রেড টি, এমনি তো সিগারেটের কথা শুনলেই লাল চার কথা চলে আসে। কি আর বলবো, বাংলাদেশি কালচার যত ধনী তত খারাপ কালচার। আচ্ছা বাদ দাও, সেটা কথা না, আবার কেউ পার্সোনালি মাইন্ড করো না। কলোনেল, কলোনেল, তো এখানে ওই ঝামেলাটা লাগে যে সিএইচ নাকি সিও। এখন এখানে ওই সলিউশন একটাই, তোমার যদি কখনো দেখো সিএইচ চয়ের মতো উচ্চারণ করবা, শুধু যদি সি দেখো তাহলে কয়ের মতো উচ্চারণ করবা, সো তুমি এখানে কলোনেল এভাবে উচ্চারণ করবা, বুঝছো, চলোনেল করবা না। তো এখানে সমস্যা যেটা, আমরা বাংলাতে কর্নেল বলি, অর্থাৎ রস, ওই কর্নেল, সিওআরএনইএল, ডাব্বা হয়ে যাবে একদম। তো এখানে আর নাই, এটা একটু খেয়াল করবা, তাইলে COLONEL, কলোনেল, এভাবে বলবা, ঠিক আছে, কলোনেল, কর্নেল। আচ্ছা, এরপর দেখো সাধারণত দেখবা প্রশাসনিক কিছু শব্দে এই পরিবর্তনটা হয়েছে, যেমন আর্দালি, আর্দালিটা শব্দ কোন শব্দ থেকে আসছে, অর্ডারলি থেকে। কোথায় অর্ডারলি আর কোথায় আর্দালি। তারপরে এই কলোনেল, তারপরে একটু আগে তোমরা আরো কিছু শব্দ দেখলা। এখানে সমস্যা যেটা হয়েছে যে ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতার আগে যখন তারা আমাদেরকে শাসন করত, তখন দেখা যেত প্রশাসনিক অনেক কাজে তাদের অনেক কিছু শব্দ আমাদের ইউজ করতে হতো, আমাদের অনেক শব্দ তাদেরকে ইউজ করতে হইতো, তাদের বাংলা ভালো লাগতো, আমাদের ইংলিশ ভালো লাগতো। তো ওই দুইটার কম্বিনেশনে কিছু ইংরেজি শব্দ বিকৃত উচ্চারণ হইতে হইতে এভাবে এস্টাবলিশড হয়ে গেছে, কিছু বাংলা শব্দ বিকৃত হইতে হইতে ইংরেজিতে চলে গেছে। যেমন ক্যারিশমা শব্দটা, এটা কিন্তু ইংলিশ শব্দ, ক্যারিশমা কিন্তু একটা অ্যাকচুয়াল হিন্দি শব্দ, অরিজিনেট ফ্রম হিন্দি। তাহলে এই যে ক্যারিশমা শব্দ, আরো অনেক শব্দ আছে যেটা বাংলা থেকে ইংরেজিতে গিয়েছে, ইংরেজি থেকে বাংলাতে এসেছে, এরকম অনেক শব্দ আছে। তো এই কম্বিনেশনটার জন্যই বিকৃত টিকৃত হয়ে এরকম কিছু প্রশাসনিক শব্দের ক্ষেত্রে বেশি এটা দেখতে পাবো। আচ্ছা, এরপর দেখো
এটা একটু দেখতে পারো, শব্দটা অনেকে চিনো না বা দেখো নাই। গোঁড়ামি শব্দের একটা সুন্দর ইংলিশ আছে, চাউভিনিজম। চাউভিনিজম কিছুই না, জাস্ট একটু শব্দটা জেনে রাখবা, নাইলে যে শব্দ জানো না তার স্পেলিং কিভাবে ঠিক করবা। চাউভিনিজম কিরকম? CHAU, চাও, তারপরে VINISM, ভিনিজম। ভিনিজম নাউন ফর্ম করতে যখন SM থাকে তখন কিন্তু শেষে যে কোনো একটা ই বা আই থাকে এবং তারপরে এসএমটা বসে যায়। সো ভিনিজম, চাও ভিনিজম। চাভিনিজম মানে গোড়ামি। আচ্ছা, গেল। হ্যাঁ, এরপর এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। ও কমিটি বানানটা একটু দেখবা। কমিটি, কমিটি বানানে খেয়াল করবা কোনগুলো ডাবল। তাইলে এখানে মনে রাখবা কমিটি সবার একসাথে দেখা হয় না, তাইলে মিট হয় এখানে। সো M E এবং T এগুলো ডাবল। তাহলে এখানে কমিটি বানানে M ডাবল আছে, E ডাবল আছে, T ডাবল আছে। এখন তুমি কমিটির তোমার মতো করে লিখো। ক মি টি আই না, কিন্তু এটা মনে রাখবা যে TET হয়। এখন তুমি ডাবল করে দাও, M ডাবল করে দাও, দেন T ডাবল করে দাও, E ডাবল করে দাও, তাইলে মিট ডাবল। কমিটি, কমিটি, তাইলে কম, M ডাবল, T ডাবল, E ডাবল। ভুল হবে? ভুল হবে না। এবং আই কোথায় ই কোথায় একটু খেয়াল রাখিও। আচ্ছা, এরপর আসো কাউন্সিলর। কাউন্সিলর বানানে তোমরা যে ঝামেলাটা করো, কাউন্সিলার, এলিয়ার নাকি এলোয়ার, নাকি ই বুঝতেই পারো না। আচ্ছা, কেউ কি কিছু বলতেছো? ছেলেদের সিগারেট খাওয়ার দৃশ্য থেকে ছাগলের ঘাস খাওয়ার দৃশ্য সুন্দর। দেখো, এই আবার শুরু হয়েছে। তোমরা এগুলা বলো কেন? কোন একটা গ্রুপকে কেন ইন্ডিকেট করবা? ছেলেদের কেন ইন্ডিকেট করছো বলো? কত মেয়ে স্মোক করে জানো দেশে? কত পার্সেন্ট মেয়ে স্মোক করে জানো? এখন এমন একটা অবস্থা, হাইয়ার ক্লাস সোসাইটিতে যত সংখ্যক পুরুষরা স্মোক করে তার থেকে বেশি সংখ্যক মহিলা স্মোক করে। তো তুমি কেন পুরুষদের কথা বলছো? আচ্ছা, আমার ব্যাটারি এসেছে। এসে তোমাদের ক্যামেরা, এই যে ক্যামেরার স্ট্যান্ডেও মাথা চুলকাই, ওরা কি বলতাম বলো। আচ্ছা, ঠিক আছে। এখন তো তুমি কিভাবেই কথা বলতেছো বলো এখনকার জেনারেশনে এসে? আর বলিও না, মানে এমন একটা অবস্থা, পাল্লা দিয়ে চলতেছে আমাদের, প্রতিযোগিতা চলতেছে কে কতটা খারাপ হইতে পারে জীবনে, এরকম একটা অবস্থা। তুমি দেখো, হিংসায়, ঘৃণায়, তারপরে খুনোখুনি, রাহাজানি, জিনা, ব্যভিচার, মানে কি বলবো, প্রতিটা জায়গাতে যেন প্রতিযোগিতা চলতেছে যে কে কত, কার থেকে কত বেশি খারাপ হইতে পারে। আচ্ছা, ওকে, কাউন্সিলর। দেখ আবার, দেখ, ঠিক ঠিক আপু জীবন ভাইয়ের পক্ষে না, কারোর পক্ষে হওয়ার কথা তো না এখানে। যেটা সত্য সেটা সত্য, প্রতিটা পর্যায়ে জীবনের প্রতিটা স্টেজে সত্য। তো কাউন্সিলর, কাউন্সিলর বানানে সমস্যা যেটা হয়, যে যেটা বললাম যে ও আর নাকি আর, এটা নিয়ে সমস্যা হয়। তো এখানে তুমি জাস্ট একটু লটটা মার্ক করে রাখো, সি লটটা মার্ক করলে বাকি জায়গাতে দেখো তোমার সমস্যা হবে না। এরপর দেখো ক্যাডাভার শব্দটা দেখবা, এটা মেডিকেল রিলেটেড টার্ম। ক্যাডাভার মানে মৃতদেহ, শব বা মৃতদেহ, ডেড বডি। সিনোনিম মনে রাখিও, ডেড বডি। আচ্ছা, তো ক্যাডাভারে সমস্যা কিছুই নাই, ওই VER নাকি VAR এটা নিয়ে ঝামেলা লাগে। ক্যা ডা, তারপরে VER ভার, এটা একটু খেয়াল রাখবে, যেখানে কিন্তু VER ভার। আচ্ছা, আবার কি হয়েছে, এ নিয়ে আর কথা বলিও না। খবরদার এই কথা আর বলবা না, এই নিয়ে কোনো কোনো কথা না হয়, ওই কমেন্টের রিপ্লাই যেন আর না আসে। ব্যাটারি শুয়ে আসছে নিচে, ও গরমে পাগল হয়ে যাইতেছে। মাঝে মধ্যে বাথরুমের ফ্লোরে যায় শুয়ে থাকে। বাড়িতে যখন গেছিলাম ঢাকার থেকে, বাইরে অনেক বেশি গরম, মানে কি বলবো, জাস্ট অনেক বেশি গরম। তো ওখানে ও বারবার ফ্লোরে যে শুয়েছিল, এখন তাও বাথরুমে কম যাইতেছে, এসি চলতেছে। এসি চললে ওর আর বাইরে রাখা যায় না, ও এসির উপরে উঠে শুয়ে থাকে মাঝে মধ্যে, এমন অবস্থা। আচ্ছা, এরপর আসো আমরা যেটা বলছিলাম, পরের শব্দ কলকাল। কলকাল মানে কথ্য, মুখের ভাষা, মৌখিক ভাষা বা আঞ্চলিক ভাষা। তো কলকালের উচ্চারণকে কলকাল, বাট দেখো বানানটা কিরকম, কল্ল কুইয়াল। তো এইভাবেই উচ্চারণ করবো, কল্ল কুইয়াল।
কল্লো, COLL, কল্লো কুইয়াল, QUIAL, কুইয়াল, কল্লো কুইয়াল, কলকাল। কলকাল মানে কথ্য, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো পরের শব্দ কলিগ বানানটা একটু দেখবা। কলিগ, কলেজ, ভিলেজ। একটু কলেজ আর ভিলেজ বানান দুইটা লেখো তো। আমি বাংলাতে লিখি, এটা লেখা হয়ে গেল। কলেজ এবং ভিলেজ বানান দুইটা লিখো। কলেজ, ভিলেজ, এই দুইটা বানান একটু লিখো তোমরা। তো কলিগ বানানটা একটু দেখবা। কলিগ, জাস্ট কলেজ হইতে হইতে হয় নাই। সো COLLE, ই দিলেই কলেজ হয়ে যাইতো। তো এখানে এরপরে GUE, গুই, কলিগ, জাস্ট মনে রাখবো গুই, GUE, গুই, গুই প্যাটার্ন। সো কলেজ হইতে হইতে ই হয় নাই, কি হয়েছে? কলেজ হইতে হইতে ই না হয়ে ইবি হয়ে গেছে। বা তুমি মনে রাখতে পারো যে এখানটাতে, দাঁড়াও, আরো সহজ করে কি বলা যায় এটা? এভাবে ভাগ করতে পারো, কল লিয়া গুই, কল লিয়া গুই। কলেজ বলতে গেলে আবার উল্টো পাল্টা লাগবে, কলেজ শেষই করে দিবা অনেকে। তাইলে কল লিয়া গুই এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, কলেজ এবং ভিলেজ বানান কই? কলেজ, ভিলেজ। তোমরা কি দেখে লিখো যে সাজেশন আসে বারে, সাজেশন দেখে কেউ লিখবা না। আচ্ছা, সবাই কমেন্ট করতে থাকো, আমি দেখবো। এরপর দেখো, এটা একটু দেখো, চ্যাম্পেইন, ক্যাম্পেইন, ফরেন, সব জায়গাতেই জি অ্যাবসেন্ট থাকে। কিছু শব্দ আছে যেখানে জি এর কোনো রকম উচ্চারণ থাকে না, যেমন হচ্ছে চ্যাম্পেইন, ক্যাম্পেইন। ক্যাম্পেইন সাধারণত তুমি কিরকম করবা? PAIN, ক্যাম্পেইন। তো এরকম প্যাটার্নে। তারপর হচ্ছে ফরেন, FOREIN, ফরেন। এরকম জায়গাতে আই এর পরে, আই এবং এন এর মাঝখানে একটা করে জি ঢুকে, একটা করে জি ঢোকে, ঠিক আছে। আই এবং এন এর মাঝখানে জি ঢোকে, এটা একটু মনে রাখলেই চলবে। ক্যাম্পেইন ওরকমই, চ্যাম্পেইন ওরকম। সো PAIN, এখানে আই এবং এন এর মাঝখানে একটা জি ঢুকেছে, ক্যাম্পাইজেন। চ্যাম্পেইন, ফরেন, সব জায়গাতে একই রকম, ঠিক আছে। এই প্যাটার্নটা একটু মনে রাখবা, ঠিক আছে। এর মানে তুমি জানো। এরপরে আসো, এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, বাকিগুলো তুমি পারবা। আচ্ছা, পরেরটা দেখো, ক্রিটিসাইজ। এটা সবাই জানো। মনে রাখবা কিছু শব্দের ক্ষেত্রে ভার্ব ফর্মে এসও যা, জেরোতা। এখানে তুমি এটাকে ক্রিটিসাইজও বলতে পারতা, আবার CRITIAC, CIACও দিতে পারতা। অর্থাৎ এখানে জেডও হয়, এসও হয়। তবে যদি দুইটা কখনো একসাথে দেয়া থাকে, অলওয়েজ অলওয়েজ জেডটা প্রিফার করবা, ঠিক আছে। জেডটাকে ব্রিটিশ ইংলিশে বেশি অ্যাকসেপ্ট করা হয়। তো একটা ভার্বে এস থাকলে এবং জেড দুইটাই মনে করো অপশনে আছে, তখন কি করবো আমরা? অবশ্যই অবশ্যই জেডটা ফলো করবো বা জেডটা চুজ করবো, ঠিক আছে। তাহলে এটা ওইটা একটু খেয়াল করিও যে জেড আছে এবং দুইটা একসাথে থাকলে জেডটা ফলো করবা। আচ্ছা, কই রে? সাজেশন অফ করা, ভেরি গুড। কই ভিলেজ আর কলেজ কই? কে বললো ভিলেজ কলেজ? সবাই ঠিক কেমনে বলে? বাবা, সাদিয়া আফরোজ, সাকি আহমেদ, সানজিদা স্নিগ্ধা, লাইসা, সৌদা, হাসিনা, সবাই, পৌলমি, আদিল। ও, আদিল আবার আওয়ামী লীগের নিয়ে আসছে। আফসানা, সবাই ঠিক বলছো কেমনে? সবাই জানো? ভেরি গুড, ওকে। আচ্ছা, আরেকজন বলছে ক্যাম্পাজিন, ওকে। ক্যাম্পাজিন বললে হবে ক্যাম্পাইজিন, ক্যাম্পাইজিন, নাইলে আইটা মিস হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এরপর দেখো কাউন্টারফিট। এটা একটু দেখিও। কাউন্টারফিট, কাউন্টারফিট মানে কি? নকল করা। কাউন্টারফিট কিছুই না, জাস্ট কাউন্টার বানান তুমি জানো, COUN, কাউন্টার, কাউন্টার, এর সাথে ফিট। এখন কথা হইতেছে ফিট বানান FIT ফিট না FET ফিট, যদি এর মধ্যে দুইটাই আছে, FEIT ফিট। তাহলে এটা কাউন্টারফেইট, কাউন্টারফেইট, কাউন্টারফেইট এভাবে উচ্চারণ করবে, কাউন্টারফেইট। তাইলে কাউন্টার, FEIT ফেইট, কাউন্টারফেইট। কাউন্টারফেইট মানে নকল করা, কপি করা, ঠিক আছে। এগুলা কিন্তু লাগবে, সিনোনিম অ্যান্টোনিম অর্থ লাগবে। এরপর কুরিয়ার, কুরিয়ার বানান বলো তো। কুরিয়ার, আমার মনে হয় যে না, আমাকে যদি ডিকশনারি লিখতে দিত, CURIER, কুরিয়ার, এটাই দিতে দিতাম। বাট এখানে কুরিয়ার না, কোরিয়ার। সব জায়গায় দেখবা ঠোঁটটা গোল করতে হয় উচ্চারণে, সো ওখানে একটা ও দিয়ে দিছে, বাধ্য হয়ে যায় তোমাকে গোল করতে হয় ঠোঁটটা। কোরিয়ার, 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 ঠিক আছে। এভাবে এভাবে উচ্চারণ করতে থাকবা। কো রি
আর COURID ERR, কুরিয়ার। কুরিয়ার মানে তুমি জানো, এটা এক্সপ্লেইন করার কিছুই নাই। কুপনও একই রকম, দেখো কুপন, কুপন বললে হয়তো CUPON, দেখছো কুপন, কুপন তোমাকে ঠোঁট গোল করাবে কুপন। আচ্ছা, এরপরে আসো আমরা পরের পেজে যাই। আমরা ডিতে চলে এসেছি। আমি একটু পানি খাবো, তোমরা কি পানি খাবে? পানি খাইলে পানি নিয়ে বসে যান। আচ্ছা, আপনাদের কিছু কথা বলতে চাইছিলাম, গরম যেহেতু প্রচন্ড, অসুস্থ হয়ে যাওয়ার অনেক চান্স আছে, একটু পানি নিয়ে আসি, তারপর বলছি। আপনারাও একটু পানি নিয়ে আসেন, পানি নিয়ে এসে একটু পানি টানি খান, গলা ভিজান। শোনেন, কথা হইতেছে প্রচন্ড গরম পড়তেছে সারা দেশে, মানে রেকর্ড পরিমাণ গরম, এবং হিউমিডিটি এত বেশি বলে বেশি কষ্ট হচ্ছে। টেম্পারেচার খুব যে বেশি তা না, 34 to 35-এ থাকছে, বা 33 to 35, 36 এর মধ্যে থাকছে, বাট হিউমিডিটি অলমোস্ট 80%। এই জন্য ঘাম শুকাইতেছে না, এবং ঘাম না শুকাইলে কোনোভাবে তোমার বডি ঠান্ডা হবে না। তুমি এটা জানো যে ঘাম, প্রচন্ড গরম ঘাম হইতেছে না, এটা একটা প্রবলেম। প্রচন্ড গরম ঘাম হইতেছে, শুকাইতেছে না, এই দুইটা কন্ডিশনে কিন্তু হিট স্ট্রোক অনেক বাড়ে, বিকজ তোমার বডি তখন ল্যাটেন্ট হিটটা ছাড়তে পারছে না, বডি ঠান্ডা হচ্ছে না। তো এইটা সময়টাতে খুব খুব বেশি সাবধান থাকতে হবে। প্রথমত, এখন যত সম্ভব ঘরে থাকো, বাইরে যেও না। বাইরে মাথায় রোদ লাগানো, বা তুমি একটা পরিবেশে আছো, একদিন আমি আসতেছি, গতকাল আমরা ঢাকাতে ফিরেছি, তো রাস্তার পাশে একদম ফাঁকা জায়গাতে, হাইওয়েতে দাঁড়ায় আছে বাসে ওঠার জন্য, একদম টানা রোদ, এমন কোনো জায়গা নেই সেখানে যে একটু ছায়া পাবে, দাঁড়াই আছে ঘন্টার পর ঘন্টা, এবং প্রতিদিন নিউজে দেখো কয়জন মারা যাচ্ছে। তো এই ব্যাপারটাতে একটু সাবধান থাকবা, যে দরকারের বাইরে বাইরে বের হবা না। বাইরে গেলে অবশ্যই ছাতা নিবা, এবং অবশ্যই সাথে এক বোতল পানি নিবা। গলা শুকায় গেছে, পানি পিপাসা লাগছে, পানি খাইতে পারবা, মাথা গরম হয়ে গেছে, অনেক সময় দেখবে ঘাড় যন্ত্রণা শুরু হয়েছে গরমে, সেই ক্ষেত্রে মাথায় একটু পানি দিবা, ঘাড়ে একটু পানি দিবা, মানে বেশি খারাপ লাগবে, ভাল লাগবে। এবং অবশ্যই দরকার ছাড়া তো বেরই হবে না, এটা খেয়াল রাখবা। এবং সাথে প্রচুর ঘাম হইতেছে, প্রচুর আয়রন লস হচ্ছে, সো ট্রাই করবা, যদি ইউরিন খুব বেশি ইয়েলো হয় এবং ভলিউমটা নর্মাল যেরকম থাকে সেরকম হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু দিনে এরকম 1 পাতার মতো স্যালাইন খাওয়ার চেষ্টা করবা। আবার এমন যেন না হয় যে প্রস্রাব টোটালি হইতেছে না, ইউরিনেশন টোটালি নাই, তুমি যদি স্যালাইন খাও তাহলে কিন্তু আয়রন ওভারলোড হবে, তুমি ডিহাইড্রেটেড হয়ে যাবা, এবং আরো ক্ষতি হবে। সো তুমি ট্রাই করো ডেইলি 3 থেকে 5 লিটার পানি খাওয়ার, এবং সাথে যদি ইউরিনেশন নর্মাল থাকে তাহলেই তুমি স্যালাইন খাবা। ঠিক আছে? বাইরে থেকে গরম থেকে আসছো, একটু লেবু এবং অল্প একটু লবণ দিয়ে খাও, বুঝছো? আচ্ছা, এই জিনিসগুলো ফলো করবা, কারণ প্রচুর মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আসলে প্রচন্ড গরম, মানে আমি কি বলবো, এখন একটু ঢাকায় এসে মনে হয় ঘুমাইতে পারতেছি 2 দিন। মাঝে গ্রামে গেছিলাম একদিনের জন্য, জাস্ট একদম মরেই যাচ্ছিলাম, এত বেশি গরম, এত বেশি গরম। রোডে ছিলাম একদিন পুরা। যাই হোক, তো এই বেসিক জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আমি তোমাদের সেদিন বলছিলাম যে তুমি 3 দিন পিছিয়ে গেলা মানে তোমার সহপাঠী কিন্তু 6 দিন আগায় গেল। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে নিজেকে সুস্থ রাখতে হবে। আর কি বলতেছো, ফ্রিজের পানি খেতে খেতে গলা বসাই ফেলছি, এই কাজ করা যাবে না। রোদ থেকে এসে অবশ্যই তোমার গা ঘামা জবা, গোসল করতে যাবা, ঠান্ডা লাগবে, ঠান্ডা পানি খাওয়া, ঠান্ডা লাগবে। তো আগে ঘরে এসে প্রপারলি গাটা শুকাবা ফ্যানের নিচে বসে, তারপর গোসলে যাবা, বা ঠান্ডা পানি খাইলেও সেটা খুবই লিমিটেড। পানি কখনো নর্মাল ফ্রিজে রাখছো, বের করেই খাবা না, ইকুয়াল ভলিউমে ঠান্ডা পানি, বা ঠান্ডা পানি এবং নর্মাল পানি মিশায় তারপর খাবা। এসএমসি প্লাস ড্রিঙ্ক খাইতে পারো, বাট এসএমসি প্লাস ড্রিঙ্কে আসলে কতটুকু কি ইলেকট্রোলাইট আছে সেটাও একটা ব্যাপার। সমাজে বা যে কোনো জায়গাতে যে জিনিসটা খুব বেশি প্রচারণা করে, বা খুব টেস্টি এন্ড ডেলিশিয়াস ওয়েতে এক্সপ্রেস করা হয়, সেটা খুব বেশি ইফেক্টিভ হয় না। তার কারণ, কারণ কি বলতো, কারণ যখনই তুমি আরেকটা সাইডে ফোকাস করবা, মেইন সাইড থেকে তোমার ফোকাসটা সরে যাবে। যাই হোক, ওইটা নিয়ে আমার কোনো কথা নেই, কারণ আমিও জিনিসটা অ্যানালাইসিস করিনি, বাট আমার মনে হয় সব থেকে সহজলভ্য, অল্প টাকায় অল্প খরচে নর্মাল স্যালাইন, বা বাসায় একটু লেবু চিপে একটু লবণ দিয়ে খাওয়াই ভালো। আচ্ছা, আবার বলিও না আপু খুব কিপটা, কিপটা হওয়া ভালো জীবনে কিছু ক্ষেত্রে। আচ্ছা, গেল, আমরা কই ছিলাম? দিতে আসছি না? ওকে, দিতে আমাদের একটা শব্দ আসছিল, সিনোনিম অ্যান্টোনিমে, যার অর্থ ছিল প্রতারণা। শব্দটা কি? ডিচিভ। রিসিভ বানানের কথা মনে আছে? রিসিভ বানান কিরকম ছিল? RECEIV, রিসিভ। জাস্ট ওই রিসিভ বানানের আরটা উঠায় ডি লিখে দাও, তাইলে হয়ে যাবে DECEIV, ডিচিভ। তাহলে রিসিভ, ডিসিভ। রিসিভ মানে কি? প্রতারণা করা। মিনিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো ডিপথেরিয়া বানানটা একটু দেখবা, যেহেতু রোগ এবং তুমি মেডিকেলে আসছো, তো তোমাকে রোগের কথা জানতেই হবে। ডিপথেরিয়া, ডিপ দা রিয়া, অনেক রোগের শেষে দেখবা রিয়া আছে, তো রিয়া থেকে সাবধান। তাইলে ডিপথেরিয়া,
তো আমরা উচ্চারণ প করি, কিন্তু দেখো এখান থেকে ডিফথেরিয়া, ডিফথেরিয়া ফ এর উচ্চারণ আসে। সো এই জায়গাটা একটু খেয়াল করবা যে দিস ইজ নট ডিপ, দিস ইজ ডিফ তা রিয়া বা দেরিয়া বা থেরিয়া, ডিফথেরিয়া, ঠিক আছে? এটা প না কিন্তু, DIPH। ওকে, এরপর আসো দেখো ডায়রিয়া বানানটাও রোগগুলো দেখতে হবে। ডাই আর হইয়া, দুই রকম বানান আছে। তোমরা জানো যে আমেরিকান বানান একরকম হয়, ব্রিটিশ বানান একরকম হয়। তো ডায়রিয়া বানানটা যদি দেখো একটু আমরা এভাবে ভাগ করতে পারি, ডায়া আর বা ডায়ার আর হইয়া, হো ই আ, এটা হচ্ছে ব্রিটিশ বানান। ব্রিটিশ বানান সবসময় কঠিন, ব্রিটিশ গ্রামার সবসময়, ব্রিটিশ ইংলিশ সবসময় কঠিন। সো ডায়রিয়ার ক্ষেত্রে তুমি আরটা ডাবল খেয়াল করতে পারো, বা ডায়ার প্লাস আর প্লাস হুইয়া, এভাবে মনে রাখতে, ডায়ার আর হুইয়া, এভাবে মনে রাখতে পারো। এখন দেখো আমেরিকান বানানের ক্ষেত্রে ডায়ারিয়া, 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 তো এখানটাতে জাস্ট HE দেওয়া হয়। সো ডায়রিয়া মানে দুই রকম পাবা তুমি, একটা HOE আর একটা HE। এখন দুইটাই কারেক্ট, দুইটা একসাথে আসছে, কি করবা? অলওয়েজ আমরা বলে থাকি যে তোমাকে অবশ্যই ব্রিটিশ বা ট্রাডিশনাল ইংলিশ চুজ করতে হবে। সো দুইটা একসাথে অপশনে থাকলে যেখানে HOE থাকবে সেটাই তোমাকে চুজ করতে হবে। বলতে 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 বয়স হয়ে গেছে এই জিনিসটা। সো অলওয়েজ এটা মনে রাখার চেষ্টা করবো সব গ্রামারে, যে আমেরিকান ব্রিটিশ একসাথে থাকলে অবশ্যই ব্রিটিশ ইংলিশ ফলো করতে হবে। এবং ব্রিটিশ ইংলিশ চিনবো কি করে? যে কঠিন, যেটা অ্যাবনর্মাল, যেটা অ্যাটিপিক্যাল, সেটাই ব্রিটিশ ইংলিশ, সহজটা আমেরিকান। আচ্ছা, এরপর আসো, দেখ আবার বড় চাপাচাপি আসছে। এই টপিক নিয়ে আর কোনো কথা হবে না, বন্ধ, একদম বন্ধ, মুখ বন্ধ সবার। চান্স পাবা, চান্স পাওয়ার পর তোমরা জানো যে প্রতিবার যারা চান্স পায় তাদের নিয়ে আলাদা একটা গ্রুপ খোলা হয়, এবং ওখানে আমরাও সমান তালে গল্প করি, সবাই সমান তালে গল্প করো। যখনই তোমরা চান্স পেয়ে যাবা, যেদিনই চান্স পাবা, সবাইকে নিয়ে আলাদা গ্রুপ খোলা হবে, তখন সেখানে যত ইচ্ছা, যা ইচ্ছা গল্প করিও, কেউ তোমাকে বাধা দিবে না। ওখানে এখনো দেখা যায় সারা রাত পোলাপান মেসেজ দিতেছে, তখন গল্প করিও, তোমাকে কেউ থামাবে না। আচ্ছা, এরপর দেখো ডিলেমা। ডিলেমা মানে দোটানা বা উভয় সংকট, কোন দিকে যাবো বুঝতে পারতেছে না, দোটানা বুঝায়। সো ডিলেমা বানানে ঝামেলা লাগে কে সিঙ্গেল কে ডাবল, জাস্ট মনে রাখবা যে এখানে এমটা ডাবল, আর কিচ্ছু ডাবল না, এমটা ডাবল। এম এমনি অলওয়েজ দুইটা এম দিয়ে তৈরি, এই জিনিসটাই ডাবল, ঠিক আছে? তাহলে ডিল এমা, এমা বললেই হয়, বাট এখানে এমটা ডাবল, এটা একটু মনে রাখবা। ডিলেমা, ডিলেমা মানে উভয় সংকট বা দোটানা, এটাও কিন্তু মিনিং এর জন্য লাগবে। ওকে, এরপরে ডিসিপ্লিনটা একটু দেখো। ডিসিপ্লিন DISI বা DICIPLIN দিলেই হইতো, বাট ঝামেলা যেটা করছে ডিসিপ্লিন, কার ডিস্কো দিওয়ানি শুরু করছে, বুঝছো? মানে আর কি বলবো, স্পেলিং কেন যে এমনি লেখে আমি জানি না, আমি হইলে জীবনে এত কঠিন বানান লিখতাম না। তো দেখো ডিস বানানটা কিভাবে মনে রাখবা, এই সরো সরো সরো, ডিস সিপ্লিন, ডিসিপ্লিন মানে একটু থামবা, ডিস সি প্লিন বা ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন এখানে শেষে ই আছে, খেয়াল করিও। ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, সবাই জানো, বানানটা খুবই কমন, ছোটবেলা থেকে পড়ে আসছো, স্টিল ভুল করো তোমরা। আচ্ছা, এরপর আসো অ্যাটিপিক্যাল আর কি বানান আছে। ডিসেন্ট্রি, এই বানানো প্রায় আসে এবং তোমরা হর হামেশা ভুল করতেই থাকো, করতেই থাকো। দেখো ডিসেন্টারি বানানটা আমরা উচ্চারণ কিরকম করি, ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি। তো বানানটা এমন হয় যে DISENTRY, ডিসেন্টারি, এরকম। আচ্ছা দাঁড়া, ওর একটু বের করে দিই, ব্যাটারি ডাকতেছে, বাইরে যাবে। ডিসেন্ট্রি বানানটা কিরকম হয় দেখো, ডিসেন্ট্রি। তো তোমার কাছে মনে হবে আল্লাহ ডিসেন্ট্রি তার মানে তো DYCENTRY, ডিসেন্ট্রি, বাট না, এটা সেন্ট্রি উচ্চারণ করবে না, ডিসেন্টেরি, ডিসেন্টেরি, টেরি উচ্চারণ করবা, তাইলে এই ঝামেলাটা কমে যাবে। তাহলে প্রথমে কি ডি সেন, তারপরে কি টেরি, নট ট্রি, টেরি, তাহলে DSENTRY, টেরি, আর ঝামেলা লাগবে না। সো টেরিটা সুন্দর করে দাগাবা, এখানে DY, ডাই, নট DI, এটা একটু খেয়াল করবা। ওকে, এরপর দেখো কোনটা দেখবা, ড্যান্ড্রাফ বানানটা একটু দেখতে পারো। ড্যান্ড্রাফ মানে কি? খুশকি, ড্যান্ড্রাফ, ঝামেলার কিছুই নেই, জাস্ট শেষে ডাবল এফ, DAND, ড্যান্ড, তারপরে RUF, রাফ, নো নট অন এফ, ডাবল এফ, DAND, ড্যান্ড, RUF, রাফ, ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ মানে খুশকি। আচ্ছা, এরপর আসেন, এটা একটু দেখবা, এটা আসছিল কোন একটা পরীক্ষায়। ডোমিসাইল, ডোমিসাইল, ডরমেটরি মানে কি? বাসস্থান। ডোমিসাইল, ডোমি, DOMI, ডোমে, তারপরে CIL, সাইল, ডোমিসাইল, উচ্চারণ এভাবেই করলে হবে। ডোমিসাইল মানে কি? বাসস্থান। ডরমিটরি, ডর্ম,
এগুলার মানেও একই রকম, বাসস্থান। আচ্ছা, এরপর আসেন আমরা ইতে চলে আসি। ইতে কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে, খুব বেশি লাগবে না। প্রথমে হচ্ছে এটা একটু দেখো, ইফ্লোরেসেন্স, এসেন্স প্যাটার্ন আছে। কি প্যাটার্ন সেই মনে আছে? এসেন্স প্যাটার্ন কি ছিল? ইএস প্লাস সিএনসি। এই দেখো, ইএস প্লাস সিএনসি, এসেন্স প্যাটার্ন আছে। এর আগে শুধুমাত্র এফ ফ্লোর, ইএফ এফ, এফ আর ফ্লোর, এ ফ্লোর। ইফ্লোরেসেন্স মানে প্রস্ফুটন, ফোটা। ফ্লাওয়ার শব্দটার সাথে ফ্লাওয়ারের একটা কানেকশন আছে না? ফ্লাওয়ারেসেন্স। সো ফুল ফোটে শব্দটার অর্থ প্রস্ফুটন। তাইলে এসেন্সের সাথে কি আছে? ইফ ফ্লোর, ইএফ এফ, তারপরে ফ্লোর, এফ আর ফ্লোর, ইফ ফ্লোর, তারপরে প্যাটার্ন, এসেন্স প্যাটার্নটা লিখবা। ঠিক আছে, ওকে। এন্টারপ্রেনার, এই বানানটা আসছিল সম্ভবত আমাদের আগের ব্যাচে আসছিল। এন্টারপ্রেনার, আমরা অনেকে এন্টারপ্রেনার বলে থাকি, বাট উচ্চারণটাকে ঠিক মতো করো, এন্ট্রিপ্রেনার। বা তুমি যদি অ্যাকচুয়াল যেভাবে বানানো হয়েছে সেভাবে করতে চাও, এন্ট্রিপ্রেনিউর, 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 এভাবে উচ্চারণ করবে, প্রেনিউর। তাইলে দেখো এখানে কিন্তু টার না ট্রি, এটা আগে খেয়াল করবে, এবং নার না নিউর, এন্ট্রিপ্রেনিউর। জাস্ট উচ্চারণ ঠিক করলে এটা কিন্তু হয়ে যাবে, এবং এটা ইম্পর্টেন্ট, আসতে পারে এবার, এন্ট্রিপ্রেনিউর। তাইলে এটা কিন্তু হয়ে গেল, মিনিং কি? উদ্যোক্তা। ওকে, এরপরে ইভানিসেন্স, এই বানানটাও প্রায় আসে। ইভানিসেন্স মানে বিলো বা পাগলামি, এই টাইপের জিনিস বোঝায়। তো এখানেও দেখো এসেন্স প্যাটার্ন আছে, এসেন্সটা আলাদা করে দিলেই হয়ে যাবে। ইভান একটা ছেলে যার পিঠে একটা ব্যাগ, ব্যাগে এসেন্স প্যাটার্নটা লেখা। সো ইভান, তারপরে এর সাথে জাস্ট প্যাটার্নটা যোগ করে দেওয়া, এসেন্স, ইভানেসেন্স। ইভানেসেন্স মানে বিলোপ। আচ্ছা, এরপরে এক্সাজারেট, এটা একটু দেখবা। এক্সাজারেট, এক্সাজারেট মানে কোনো কিছুর অত্যুক্তি, কোনো কিছু বাড়িয়ে বলা, বাড়িয়ে করা, বা যে কোনো কিছুর অতিরিক্ত স্বভাবকে বোঝায়। তো দেখো, এক্সাজারেট, জিই আর এ টিই, জারেট, এরকম বানানটা। বাট অ্যাকচুয়ালি এখানে জিটা ডাবল আছে। সো এইটা একটু খেয়াল করবা যে হেয়ার জি ইজ ডাবল। তাহলে এক্সাজারেট, এক্সাগ, বা এভাবে মনে রাখতে হবে, এক্সাগ প্লাস জারেট, এক্সাজারেট। উচ্চারণে যেহেতু এক্সাজারেট আসে, সো একটু ঝামেলা লাগে। এক্সাজারেট, জাস্ট জিটা ডাবল মার্ক করে রাখবা। আচ্ছা, এরপর আসেন এনসাইক্লোপিডিয়া, এই বানানটা প্রায় আসে, এনসাইক্লোপিডিয়া। এখানেও সমস্যা একটাই, এই যেখানে এই যে বানানটা আছে এটা কিন্তু আমেরিকান বানান। দেখেন ব্রিটিশ বানানটা একটু লিখি, এমনি তোমার ঝামেলা লাগবে না। এনসাইক্লোপিডিয়া, পিডিআইএ, সাইক্লো সিওয়াই তো এখানে দেখো এনসাইক্লোপিডিয়া, PAEDIA। অ্যাকচুয়ালি ব্রিটিশ বানানটা পাএডিয়া, PAEDIA, পাইডিয়া, এরকম। তো আমরা এখানটাতে সুবিধার জন্য, আমেরিকান সবসময় আমেরিকান ইংলিশ ইজি ভার্সন, সো ওই সুবিধার জন্য ওরা PE দিয়েই দিয়েছে, যেহেতু উচ্চারণ পিডিয়া হয়, সো এটা বাদ দিয়েছে। বাট অ্যাকচুয়ালি বানানটাই, যে ব্রিটিশ বানানটা, সেখানে কিন্তু PAE আছে, সেটা একটু খেয়াল করবা। আচ্ছা, এরপর আসো আমরা পরের পেজে যাই। পরের পেজে আসো, এটা একটু দেখো, এটিকেট, এটিকেট, এই ওটার বানান একরকম, উচ্চারণ একরকম। দেখো বানানটা কিরকম, এটি কুয়েট টি, বাট উচ্চারণ এটিকেট। তো এটা একটু খেয়াল করতে হবে। দেখো, ভাগ করো, এটি কুয়েট টি, ইটিআই, এটি, এটি কই পড়ে? কুয়েটে পড়ে। এবারটাও কুয়েটে পড়ে, কিউইটি কুয়েট, তারপর টিইটি, এটিকুয়েট। এটিকেট মানে শিষ্টাচার, এটা জানো তুমি। এরপর আসো পরেরটা দেখি আমরা, এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক মানে অ্যাবনর্মাল, সাধারণ নর্মাল যে জিনিস সেটা থেকে ডাইভার্টেড, সেটাকে আমরা এক্সেন্ট্রিক বলি। খামখেয়ালিও হইতে পারে অর্থ, খামখেয়ালি মানে তো যেটা নর্মাল বিহেভিয়ার, নো। তো এখানে বানানটা একটু দেখো, সেন্ট্রিকের সাথে এসি যোগ হয়েছে, দেখো, CENTRIC, সেন্ট্রিক। এটা সেন্ট্রিক বানান, যেটা কোনো একটা কেন্দ্রকে বা আইডিয়াল কোনো কিছুকে সাপোর্ট করে বা ফলো করে থাকে, সেটাই সেন্ট্রিক। তুমি যখনই সেটাকে ইসি অ্যাড করবা, তখনই সেটা অ্যান্টোনিম হয়ে যাবে। এক্সেন্ট্রিক মানে খামখেয়ালি। ঠিক আছে, এরপর দেখো এই বানানটাও, এক্সাম্পলারি। এক্সাম্পলারি মানে দৃষ্টান্তমূলক, উদাহরণস্বরূপ। তো বুঝতেই পারছো এক্সাম্পল শব্দ থেকে আসছে। এক্সাম্পল শব্দটা কিরকম দেখতে? EXAMPLE, এক্সাম্পল। তো এক্সাম্পলারি বানানটা দেখো একটু আলাদা। কিরকম আলাদা? EX, তুমি এই জিনিসটাই চিন্তা করো, AMPL,
ই আর ওয়াই, মনে করো যে শুধুমাত্র এরপরে আর ওয়াই অ্যাড করে দিলা। তো ভুল যেটা হবে দেখো, এই এ এবং ই এক্সাম্পলারিতে যে জায়গা চেঞ্জ করে, তো এখানে কি হবে, এ এর জায়গায় এক্সাম্পলের এটা ই হয়ে যাবে এবং ইটা ই হয়ে যাবে। সো বানানটা কিরকম আসবে, এক্সাম্পলারি। এটুক ভাগ করো, এক্সাম্পল ছিল না, ওই এ এবং ই জায়গা পরিবর্তন করছে। ঠিক আছে, এটা একটু খেয়াল করিও, তাইলে এই জিনিসটা ভুল হবে না। এটাও একদম হরহামেশা সবাই ভুল করো। আচ্ছা, এরপর দেখো আরেকটা রোগ, এক্সিমা। এক্সিমা মানে কি, চুলকানি, চর্মরোগ। সো বানানটা একটু দেখতে হবে, মানে এই সব জিনিস আমরা যখন কখনো চোখে পড়ে নাই, সেসব জিনিস তুমি কিভাবে কারেক্ট স্পেলিং করবা তুমি জানো, বাট একবার দেখো নাই বলে পারবা না। এই জিনিসটার কিন্তু ডিপ্রেশন কখনোই যাবে না, আল্লাহ কেন পারলাম না কেন, একবার দেখিনি। সো একটু এই আনকমন জিনিসগুলো দেখবা, এক প্লাস জিমা, জেডি এম এ জিমা, এক্সিমা। এক্সিমা মানে কি, চর্মরোগ। আচ্ছা, এরপর আসে, আর তেমন কিছু লাগবে না, এটা তুমি সিনোনিম অ্যান্টোনিমে দেখবা। এক্সটেম্পোর, পূর্ব প্রস্তুতিহীন কোনো কিছুকে এক্সটেম্পোর বলা হয়, এক্সটেম্পোর, জাস্ট এক্সটেম্পোর, শেষের ইটা বাদ যায়, ইটা একটু খেয়াল করবা। আচ্ছা, এরপর আসো আমরা এফ এ যাই। আচ্ছা, প্রথমটা দেখো, ফ্যাক্সিমিলি, এটা লাগবে। ফ্যাক্সিমিলি মানে এক্স্যাক্ট কপি, একেবারে অবিকল প্রতিরূপ, ফটোকপি বলতে পারো তুমি। তো ফ্যাক্সিমিলি উচ্চারণ ঠিক মতো করলেই বানান করতে পারবা, ফ্যাক, এফএসি, ফ্যাক। তারপরে সিমিলি, সিমিলার, সিমিলার মানে একই রকম, ওখান থেকেই সিমিলি শব্দটা আসছে, ফ্যাক সিমিলি, ফ্যাক্সিমিলি। ফ্যাক্সিমিলি মানে বুঝতেই পারছো, সিমিলার, দ্যাট ইজ এক্স্যাক্ট কপি। এরপর দেখো ফোকলোর, এটা একটু দেখো। ফোকলোর মানে লোকাচার, লোকবিদ্যা, বা কমনলি আমাদের জেনারেল ক্লাস অফ পিপল দিয়ে যেটা প্রচলিত, সেটাকে আমরা ফোকলোর বলি। তো এখানে কিছুই না, জাস্ট ফোক বানানটা জানলেই হবে, এফ উচ্চারণ এফ ও কে, বাট বানানটা কিন্তু ফোক, এফ ও এল কে থাকে। এলটা একটু মার্ক করো। এবং লরি, এলোয়ারি, লরি, ফোক লরি বললেও কোনো সমস্যা নেই, ফোকলোর বা ফোকলোরি মানে কি, লোকাচার বিদ্যা। আচ্ছা, এরপর পরে আসো, ও এই বানানটা তো আমরা অলরেডি দেখছি, ফরেইনার। ফরেইনার মানে কি ছিল, এফ ও আর ই আই এন ইয়ার, ওটা যে আই এবং এন এর মাঝখানে যে ঢুকছিল, ওই জিটা দেওয়া, তাইলেই হয়ে যাবে। ফরেইনার মানে ভিনদেশি, জানো, ফারেনহাইট, এটাও ফিজিক্সের সাথে রিলেটেড, ফারেনহাইট। আমরা কিন্তু ফারেনহাইট বলে থাকি, বাট বানানটা দেখো, ফা রেন হাইট, মানে আমার বললে আমি এরকম করে বলতাম HIT বা HIT, বাট দেখো অনেকখানি গরমিল আছে আমি যেটা লিখলাম তার সাথে। তো প্রথমত FAH হবে, ফারেনহাইট, ফা, তারপরে রেন, তারপরে হাইট বানানটা দেখো, HEIT, হাইট। সো এই মাঝখানে একটা ই হবে, ফারেনহাইট। উচ্চারণ তুমি এভাবে করো, ফারেনহাইট, ফারেনহাইট। একটুখানি জোরে এইচ এর জন্য শ্বাসটা বের করে দাও, ফারেনহাইট, ফারেনহাইট। ফারেনহাইট মানে কি, ফারেনহাইট মানে তুমি জানো এটা একটা টেম্পারেচার স্কেল। আচ্ছা, এই বানানটা সিনোনিম অ্যান্টোনিমে লাগবে, ফ্রাঞ্চাইজ। এটা তোমার রাজনীতির সাথে, পলিটিক্সের সাথে জড়িত একটা টার্ম। ফ্রাঞ্চাইজ মানে ভোটাধিকার বা কোনো কিছুর অধিকার বোঝায়। সো দেখো বানানটা কিরকম, ফ্রান, তারপরে কি, চাইছে, CHISE, চাইছে। তাহলে ফ্রান চাইছে, কি চাইছে, ভোটাধিকার চাইছে। তাহলে ফ্রাঞ্চাইজ মানে ভোটাধিকার, বানানটা ফ্রান চাইছে, CHISE, চাইছে। ওকে, এরপর দেখো এই বানানটা একটু দেখিও, 4 and 40। 4 বানান কি, FUF, 4, 4 মানে 4, 40 মানে 40। এখন তুমি যদি মনে করো 4 এর সাথে TY দিলাম আর 40 হয়ে গেল, ভুল হয়ে যাবে কিন্তু। যখনই 40 লিখবা তখন কিন্তু উচ্চারণ 40 না 40, ইংলিশে উচ্চারণ কিন্তু 40 না 40, 40। সো এখানে এই ইউটা থাকে না। সো 40 বানানটা একটু দেখো, FORTY, এটাও মানে ইনভ্যারিয়েবলি ভুল করতেই থাকবা। সো এটা একটু ফলো করো, খেয়াল করো। ওকে, নাম্বার অফ স্টুডেন্টস ইজ গ্রাজুয়ালি ডিক্রিজিং। আমি জানি না কতক্ষণ ক্লাস নিব, আর তোমাদের স্টুডেন্টরা পালাইতেছো কেন? আচ্ছা, বেশি নাই তো, আমরা কম জিনিসে চলে আসছি তো, এতক্ষণ বেশি ছিল না হয়। এরপর আসো গ্রামার। এই জিনিসও ভুল হয় না এমন কেউ মনে হয় নাই। গ্রামারের ক্ষেত্রে মনে রাখবা, গ্রামারের মধ্যে আম্মা আছে, কি আছে, আম্মা। সো তুমি যদি আম্মাটুক মনে রাখো মাঝখানে, আর কখনোই কখনোই ভুল হবে না। দেখো গ্রামার, আম্মা আছে যে, তাহলে আম্মাকে লিখে নাও, তাহলে গ্রামার, জাস্ট মাঝখানের আম্মাটুক তুমি যদি এনশিওর করতে পারো, কখনোই তোমার ভুল হবে না যে এম কয়টা, শেষে ইয়ার নাকি এ আর, সবার এই নিয়ে ঝামেলা লাগে। আম্মা আছে,
এম এম এ আম্মা, তাহলে শেষ তো এ, তাহলে এখানে কখনো ই আর ই হবে না। সো গ্রামার এটা একটু খেয়াল করবা, খুব কমন বাট খুব ভুল হয় বানানটাই। আচ্ছা, গ্রেটফুল বানানটা তো তোমাদের বলেছিলাম, জি আর ইএটি, গ্রেট মানে মহৎ, আর তুমি যখন কৃতজ্ঞ অর্থে গ্রেটফুল ব্যবহার করো তখন কিন্তু জি আর এটি, গ্রেট নট ইএটি। সো জি আর এটি গ্রেট ইফ ইউ আর গ্রেটফুল, গ্রেটফুল মানে কৃতজ্ঞ। এরপর দেখো গ্যাজেট বানানটা একটু দেখো সিগারেটের মতোই, গ্যাজেটটি, গ্যাজেটটি। গ্যাজেট মানে তুমি জানো ইশতেহার, কোনো কিছু রুল রেগুলেশনস ডিক্লেয়ার করে যেটা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপর দেখো গ্যারেন্টি, এটা একটু দেখো, গুয়া আর আন্টি, গুয়া আর আন্টি, আন্টির দুইটাই, গুয়া আর আন্টি, গুয়া আর আন্টি দুইটা ই, এই দুইটা ইটা একটু খেয়াল করবে। আর কোথাও কিন্তু কোনো কিছু ডাবল নাই, এটাও খেয়াল করতে পারো যে ইজ অনলি ডাবল, অন্য কিছু ডাবল নাই। ওকে, এরপর এই যে সেই চলে আসছে জিরাফ, জিরাফ গরিলা, এই দুটো বানান দেখো তো। জিরাফ এই বানান আমি স্পেলিং এইচএসসি তে বা এইচএসসি টাইমে অ্যাকচুয়ালি স্পেলিং পড়েছিলাম, তার আগে এই জিনিস জানতাম না জিরাফ বানান কি। তো একটু জানতে হবে জিরাফ বানানটা। দেখো জি আর আফি, এ এফ এফ ই, আফি, তাহলে জি আর আফি, এই প্যাটার্নটা মনে রাখতে পারো। বা মনে রাখতে পারো জিরাফ, জিআইআরএফ, জিরাফ, এই পর্যন্ত হলে হয়তো মাঝখানে সরি শেষে একটা এফি আছে এক্সট্রা, সো জিরাফ, জিআইআরএফ, জিরাফ। ওকে, হইলো না, এর শেষে একটা এফি দিতে হবে, তো মনে রাখবা এক্সট্রা একটা এফি অ্যাড হবে, জিরাফ। ওকে, আর গুয়ারিলাতে গুয়ে আর রিল্লা, এটা মনে থাকে, গুয়েরিলা, গুয়ে, জিইউই, গুয়ে। আর কি, আর হইল রিল্লা, সো এখানে আর ডাবল এটাও মিস যাবে না, রিল্লা যখন বলবা এলো মিস যাবে না, গুয়ে আর রিল্লা। ঠিক আছে। আচ্ছা, আমার বানানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং ভুল করবা, বারবার বলতেছি এই জিনিসটা প্রচুর ভুল কর তোমরা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ড কিন্তু ওকে এখন। জিরাফ লিখতাম আস কন্ডিশন, জিআইআরএফ। সো জিরাফ বানানটা একটু দেখবা এবং সবসময় খেয়াল করবা। তুমি আমাদের আসলে পড়াশোনা যত না চলে, ফোনে টাইপিং তার থেকে বেশি চলে। যখনই ফোনে কিছু টাইপ করবা, অফকোর্স সবসময় কারেক্ট জিনিসটা লেখার চেষ্টা করবা, একটু টাইম লাগলো কারেক্ট জিনিস লিখবা, দেখবা যে তাতে ওই ভুলের পরিমাণটা কমে আসছে প্র্যাকটিক্যাল একাডেমিক লাইফেও এবং ওই টাইপিং এর ক্ষেত্রেও। আচ্ছা, এরপর দেখো গার্ডিয়ান বানানো সবাই জানো, এখন গার্ডিয়ান বানানো শেখাইতে গেলে তোমরা আমরা গালি দিবা। আর এখানে আর কিছু লাগবে না, গ্র্যান্ডিউর, জাস্ট গ্র্যান্ডার, গ্র্যান্ডার, ডিউর, ডিইউআর, অনেক জায়গাতে দেখছো তুমি ইউর প্যাটার্ন, ইউআর প্যাটার্ন। আচ্ছা, এরপর আসেন আমরা এইচে যাই, হ্যালুসিনেশন, এই শব্দটা মেডিকেল টার্ম, সো লাগবে হ্যালুসিনেশন মানে ভ্রম, মানে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে না সেটাকে ফিল করা, কেউ আমাকে ডাকছে না, মনে হচ্ছে কেউ যেন ডাকছে। তারপর এখানে মনে হচ্ছে যে এই লাইটের মধ্যে কি যেন নাচানাচি করতেছে, একটা পোকা উঠতেছে, অ্যাকচুয়ালি হচ্ছে না, এটাকে ভ্রম বলা হয়, দ্যাটস নট হ্যাপেনিং বাট তুমি সেটাকে ফিল করছো। তো এখানে হ্যালুসিনেশন বানানটা লাগবে হল, তারপরে ইউ, সি বা সিনেশন একসাথে, এটা হল ইউসিনেশন। ভুল যেটা হয় যে এই যে ডাবল নাকি সিঙ্গেল হল, হল বানান, হোস্টেল বা হল যেটা বানান কি যে হল, তো হল ইউসিনেশন, এখানে ডাবল এল হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো পরেরটা, হায়ারার্কি। এটা তুমি জিওলজিতে পড়ছো না, হায়ারার্কি, ক্রমোচ্চ শ্রেণীবিন্যাস, ছোট থেকে ক্রমে বড় শ্রেণীতে ডিভিশনের যে ব্যাপারটা, এটাকে হায়ারার্কি বলা হয়। তো হায়ারার্কি মনে রাখবা, হাই এর আর কি, হাই এর আর কি, কোশ্চেন করবা। তো দেখো কিসের, হাই এর, ইয়ার এর, আর কি, এ আর সি এইচ ওয়াই, আর কি। সো হাই এর আর কি, তিনটা ভাগে ভাগ করবা। ওকে, এরপর আসো, ওই যে আরেকটা প্রাণী চলে আসছে, দেখো এটার বানানো অনেকে জানো না, হিপ্পোপোটামাস, খেয়াল করবা কোনটা ডাবল, হিপ্পোপোটামাস, হিপ্পোপোটামাস অনেকে বলো, আজকে থেকে বলবা হিপ্পোপোটামাস, হিপ্পোপোটামাস, তাহলে এই যে পিটা ডাবল, এটার ভুল হবে না, হিপ্পোপোটামাস, 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 হিপ্পোপোটামাস মানে জলহস্তি। আচ্ছা, এরপর আসো, এখানে লাগবে না, হেট্রোজেনাস হোমোজেনাস বানান তুমি জানো, শেষ করে দেবো দ্রুত, জানেন না যে কয়জন আছেন। এরপর দেখো সূচনা, ইংলিশ কি ব্যবহার করা হয়, ইনঅগারেট, ইনঅগারেট, এখানে জাস্ট খেয়াল করবা ইন অগারেট,
সবই ঠিক আছে, ইনও ঠিক আছে, রেডও ঠিক আছে, মাঝখানে অগা নিয়ে সমস্যা হয়। তো অগা বানানটা হচ্ছে অগু বা আগু। বানানটা কি? আগু। তাহলে inaugurate, inaugurate উচ্চারণ কিরকম করবা? inaugurate, augurate, augurate, inaugurate, যেভাবে ইচ্ছা করো, বাট তোমার যেন মনে থাকে প্যাটার্নটা। ঠিক আছে? সো inaugurate, inaugurate মানে সূচনা বা শুরু করা। এরপর দেখো ইনফ্লামেশন, এটাও একটু দেখতে পারো। ইনফ্লামেশনে জাস্ট খেয়াল করো এমটা ডাবল আছে, আর কোনো জায়গায় সমস্যা লাগে না। ইনফ্লামেশন, এই তিনটা সিলেবল ভাগ করতে পারো, বাট এই এমটা যে ডাবল এটা খেয়াল করবা। এরপর দেখো ইনটিউশন, এটা একটু দেখবে। টিউশন বানান কি বলো তো? টিউশন, টিউশন পড়ো, টিউশন পড়াও, টিউশন বানান কি? টিউশন করে যদি টিউশন বানান না পড়ো, একটা মায়ের আছে। টিউশন অনেকে এরকম বানান করে, বাট না, টিউশন বানানটা তুইশন, নট টিউশন, তুইশন। তাহলে এখানে বানানটা কিরকম হবে? টিইউআই তুই, টিআইওএন শন, তুইশন। টিউশন এর সাথেই জাস্ট তুমি ইন আউট করে দিলেই ইনটিউশন হয়ে যাবে। টিউশন মানে যাহাই হইলো, বাট ইনটিউশন খুবই চমৎকার একটা অর্থ দেয়, সেটা হইতেছে অন্তর্জ্ঞান। অন্তর্জ্ঞান মানে অ্যাকচুয়ালি আমি কিছু জানি না, বাট গেস করছি, যেমন হইতে পারে। অর্থাৎ কোনো জিনিস সম্পর্কে নিজের মনে বুঝতে পারা, আগে থেকে গেস করতে পারা, এই যে ক্ষমতা, এটাকে ইনটিউশন বলে। আচ্ছা, এরপর আসো পরেরটায় যাই আমরা। তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এই যে জুয়েলারি, এই বানান নিয়ে যে কতজন ঝামেলা লাগাও। তো জাস্ট মাঝখানে ওয়েলটা মনে রাখবো। ওয়েল মানে ভালো, তাইলে ওয়েল যদি মনে রাখো, দেখো এর আগে পরে একটু কিছু অ্যাড করে দিলে হবে। জুয়েল, তাহলে আগে তো অবশ্যই জেই হবে, জুয়েল, তারপরে ই আর ওয়াই। মনে রাখবা জুয়েলারি বানানে কোনো রকম এ নাই, ই আর ওয়াই। ঠিক আছে? জুয়েলারি অনেক জায়গায় অনেক বানান আছে, বাট ব্রিটিশ বা তোমার অ্যাকসেপ্টেড বানান হচ্ছে এইটা। অন্য বানান দেখিও না, ভুল করে কেটে দিবে। তাইলে জে ওয়েল রি, মনে রাখবা দেয়ার ইজ নো এ, এখানে কোনো এ নাই। আচ্ছা, এরপর আসো পরের টাই। এটা জানতে হবে জন্ডিস, যেহেতু মেডিকেল টার্ম। জন্ডিস বানান কিরকম? ডিআইসি ডিস, তারপরে জেওয়েন জন দিলে হইতো, বাট জেওয়েন জন না, জন্ডিস। কিরকম? জন্ডিস, ঠোঁটটা একটু গোল হয়ে আসবে। জন্ডিস, জে এ ইউএন, জন, তারপরে ডিআইসি ডিস। এখন আমাকে বলো জন্ডিস বানান ভুল করে কে কি লেখছো জীবনে, এটা একটু বলো। আচ্ছা, এটা একটু খেয়াল করো, ওয়ার্ড মিনিং এ লাগবে জিওপার্ডি। জিওপার্ডি মানে বিপদ, জিও তারপর পার্ডি। জিওপার্ডি মানে কিন্তু বিপদ, এবং এর ভার্ব ফর্ম জিওপার্ডাইজ। এটা সিনোনিম অ্যান্টোনিমে লাগবে, ওয়ার্ড মিনিং দেখবা। এরপর আসো আহ এই যে এই বানানটা আমার খুবই ফেভারিট একটা বানান, এবং তোমরাও ভুল করো। কিন্ডার গার্ডেন, এখানে কি ভুল লিখছি নাকি? বানানটা একটু জানাও তো দেখি, বানানটা কি ভুল আছে জানো? দেখি একটু কমেন্ট করো, কি কি কোশ্চেন করছে। উত্তর দাও প্রথমে। কিন্ডার গার্ডেন বানানটা কি ভুল লিখছি, এটা একটু জানো। ওই যে সাউন্ডের সমস্যা হচ্ছিল, তোমাদের আবার নীতিবাক্য শোনাইতেছিলাম। আচ্ছা, কিন্ডার গার্ডেন অনেকেই গার্ডেন বাগান ওই সাথে মিলায় দেখো, এটাকে জি আর ডি ই এন লেখে, এবং এখানে টিটাকে কিন্টার লেখে, অর্থাৎ কে আই এন টি ই আর, কিন্টার, তারপরে গার্ডেন এড করে জি এ আর ডি ই এন, এভাবে করে। বাট অ্যাকচুয়ালি এটা ভুল, এটা জাপানি শব্দ, জাপানি শব্দে এখানে কিন্ডার মানে বাচ্চা, সো টিটা এই গার্ডেনের ডি এর জায়গায় বুঝবার, এই ডিটা এখানে চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি বানানটা কিন্ডার গার্ডেন। কিন্ডার জয় খাইছে না, কিন্ডার জয় না, কিন্ডার জয়। সো কিন্ডার, কিন মানে কিন্ডার বলতে বাচ্চা বোঝায়, আর গার্ডেন ওখানে জাপানিজ শব্দটা, গার্ডেনটা গার্ডেনই হয়। তাহলে এটা একটু খেয়াল করিও। আচ্ছা, এরপর আসো। আচ্ছা, কিছু জিনিস একটু আমরা দেখি, যেমন এই পেজে মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগবে, আমি তোমাকে যেটা বলতেছিলাম, লাই ইউ 10 অ্যান্ড, ওই যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, তাহলে লাই ইউ 10 অ্যান্ড, এটা একটু লিখে রাখবা। লাই মিথ্যা, ইউ তুমি, 10 অ্যান্ড পিঁপড়া, লেফটেন্যান্ট। উচ্চারণ লেফটেন্যান্ট, বাট এখানে কোনো এফ নাই, এটা একটু দেখবা। আর লাইসেন্স বানানটা একটু দেখবা, এল আই লাই সি এ এন এ সি, এসটা ফলো করবা। যে লাইসেন্স, দিস ইজ সি এন এ সি, অনেকে সি এন সি দাও, এটা কিন্তু এস, খেয়াল করবা। আচ্ছা, এখানে ওপাশে কিছু নাই, এটা আর ইম্পর্টেন্ট তেমন কিছু নাই। এরপর দেখো ম্যাসাকার। ম্যাসাকার মানে গণহত্যা, নৃশংস হত্যাকাণ্ড, এটা একটু জানা লাগবে। তো এখানে ম্যাস মানে সাধারণ জনগণ বুঝায় না, ম্যাস, তো এই ম্যাসটা আগে মার্ক করবা। ম্যাস প্লাস অ্যাকার,
একর জমির পরিমাপ, একর অনেক বড় জমি, অনেক এরিয়া মিলে মারা হয়েছে বলে একর। তাইলে ম্যাস প্লাস এসিআরই একর, ম্যাসাকার। ম্যাসাকার মানে হত্যাকাণ্ড, নৃশংস বা খুবই অনেক বড় একটা হত্যাকাণ্ড বোঝায়। আচ্ছা, এরপর দেখো পরেরটা মিলেনিয়াম, এটা ইম্পর্টেন্ট। মিলেনিয়াম, মিলেনিয়ামে জাস্ট খেয়াল করবা কোন দুইটা ডাবল আছে। কি কি ডাবল আছে? এল এবং এন ডাবল আছে, এল এবং এন। তাইলে এম আই, তুমি যদি মিলেনিয়াম বানান করো মি লে নি আম, এমনি ঝামেলা লাগবে না, এল ডাবল করবা এন ডাবল করবা, তাহলে হয়ে যাবে মিল লে নিয়াম। ঠিক আছে। আচ্ছা, এরপর একই রকম ভাবে দেখো মিলেনিয়ার বানান আছে, মিলেনিয়ার। মিলিয়ন বানান জানো তুমি? মিলিয়ন বানানে কিন্তু এল ডাবল, MILLION, মিলিয়ন। শুধু মিলিয়নের সাথে আই রে, AIRE, তাইলে মিলিয়নিয়ার বানানটা কিরকম? মিলিয়ন আই রে, বা এনটা একসাথে দিয়ে বলতে পারো মিলিয় নাই রে, নাই রে, NAIRE। ঠিক আছে, এভাবে করে এটা বলতে পারো। এরপর দেখো এই বানানটা একটু দেখবা, মিশনারি। মিশন, মিশন বানান কি? MISSION। মিশনের সাথে শুধু ARYRE। ঠিক আছে, একটু এই কিছু জিনিস লাগবে, যেমন মিশনারি, মেশিনারি, শিকেনারি, এরকম যে আরি আছে শব্দগুলাতে, কোথায় ARY কোথায় ERY, এই জিনিসটা একটু দেখবো। তো এগুলোর মধ্যে শুধু মেশিনারি শব্দটা CHINERY হয়, তাইলে মনে রাখবা মেশিনারিতে ERY, বাকি ম্যাক্সিমাম জায়গাতে ARY হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো যে শব্দের শেষে আরি আসবে সব জায়গাতে ARY, শুধুমাত্র মেশিনারিতে কমনলি ERY হয়। আচ্ছা, এরপর আসো অকেশন শব্দটা লাগবে এখানে, অকেশন। তো অকেশনে আমার ঝামেলা লাগতো যে এস ডাবল নাকি সি ডাবল, অনেকে আবার TION শন দেয় অকেশনে। তো একটু খেয়াল করবা, অকেশন জাস্ট কমনলি বানান করো অকে SION শন। ঠিক আছে, এখন দেখো সি এবং এস কোনটা ডাবল, এটা নিয়ে ঝামেলা লাগে। সি আগে নাকি এস আগে? অবশ্যই লেটারে 3 নম্বরে সি আসে, তাহলে সি আগে, তার পাওয়ার বেশি, সে ডাবল হয়ে বসবে, এস সিঙ্গেল থাকবে। তাহলে মনে রাখবা অকেশন বানানে সি পাওয়ার বেশি, সো ও সি এ টি নো এস, এটা নিয়েও ভুল হয়। সো SION শন, ওকেশন। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই দিই, আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। একটু প্যারালাল বানানটা দেখবা, প্যারালাল উচ্চারণটা শেষে কিরকম আসে? লাল। বাট তুমি একটু বানানটা খেয়াল করে দেখবা, প্রথমে প্যারা বা প্যারাল, প্যারাল পর্যন্ত লিখবা, তারপরে লাল, প্যারালাল এরকম হইতে পারতো। বাট এখানে লাল না, বানানটাই লেল লেখা হয়েছে। আজকে থেকে প্যারালাল বানান বানান করবা, প্যারালাল উচ্চারণ করবা প্যারাল, নো প্রবলেম। দুইটা জিনিস খেয়াল করবা, যে এটা প্যারা লাল না প্যারালেল, এবং এখানে এলটা কিন্তু ডাবল আছে, প্যারাল। তাইলে একটু টাইম নিয়ে বলবা। আচ্ছা, এরপরে আর এটা একটু দেখবা, সাইকোলজি, সাইকোলজি কই? এই যে সাইকোলজি, সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে। সব কিন্তু আসে না, আমি কিছু শব্দ আসবে বলতেছি মানে খুবই ইম্পর্টেন্ট, আসলেই আসতে পারে। সাইকোলজি, পি সাইকোলজি মনে রাখবা, পিসাই, পিসাই, PSY, পিসাই, PSY সাই, তারপরে কোলজি বা চোলজি, CHOLOGY। সমস্যাটা লাগে এই জায়গাতে, PSY, PSCY, PCHY নাকি কিরকম। মনে রাখবা পি সাই, জাস্ট PSI, পিসাই, তারপরে কোলজি, পিসাইকোলজি। সাইকোলজি মানে মনোবিজ্ঞান, তুমি জানো। এরপরে পাইরিয়া ডায়রিয়ার মতো, এই যে এই বানানটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার মানে কালেকশন অফ কোশ্চেন, অনেকগুলো কোশ্চেনকে একসাথে আমরা কোশ্চেনিয়ার বলি। তো কোশ্চেনিয়ার বানানটা জাস্ট কোশ্চেনটা লিখবা, দিয়ে তারপরে নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেনিয়ার, কোশ্চেন নাই রে। একটা জিনিস খেয়াল করছিলাম, মিলেনিয়ার বানানে কিন্তু একটা এন ছিল, মিলিয়ন আই রে, কোশ্চেন নাই রে, তাহলে ওখানে একটা এন, এখানে কিন্তু দুইটা এন। এই জিনিসটা একটু খেয়াল করবা। ঠিক আছে, এরপরে এটা তো তুমি জানো, কোয়ারাম মানে হচ্ছে ন্যূনতম সংখ্যক, যেটা ম্যান্ডেটরি টু মেক এনি ডিসিশন, এটা তোমার আমাদের পার্লামেন্টে ব্যবহার করা হয়। সো কোরাম বানানটা কিরকম? QU, কোরাম, নট কোরাম, QORUM, কোরাম। ঠিক আছে, দেখিও। আচ্ছা, তোমাকে এসেন্স প্যাটার্ন শিখাইছিলাম, এখন একটু ইজ সেন্স প্যাটার্ন দেখো। ইজ, SANC, ওটা কিন্তু CNC ছিল, এটা SNC। তো এটা
আচ্ছা এইভাবে না মনে রাখলেও চলবে, যেহেতু খুব কমন শব্দ নাই এখানে। তো রিকগনাইজেন্স, এই বানানটা একটু দেখবে। রিকগনাইজেন্স বানানটা দেখো, রি কন্যা ইজ সেন্স মানে পাগল মনে রাখবা। তাহলে রি কন্যা ইজ সেন্স, এটা একটা সেন্টেন্সের মতো চিন্তা করো। রি প্লাস কন্যা ইজ এসএনসি সেন্স, রিকগনাইজেন্স, এটা খেয়াল করবা। এরপর দেখো রেমিনিসেন্স, এটাও একই রকম। ওখানে ছিল এসএনসি, রেমিনিসেন্সে আবার ওই এসেন্সের সেন্স আসছে, বাট এখানে ইজ আসছে। তো আমরা একটা মেয়ে, তার নাম দিয়ে মনে রাখবো রেমিন ইজ সেন্স, রেমিন ইজ সিএন সি সেন্স, ঠিক আছে। রেমিনিসেন্স, তাইলে এটা একটু মনে রাখবো, রেমিনিসেন্স মানে রিমেম্বার বা স্মৃতিচারণ। আচ্ছা, এরপরে এইটা আসে রেস্টুরেন্ট, মাঝে মধ্যে আসে, আমি মনে হয় না এখন রেস্টুরেন্ট জানো না এমন কেউ আছে। আচ্ছা, এরপরে আর ইম্পর্টেন্ট কিছু নাই যেটা তোমার ঝামেলা লাগে। আচ্ছা, স্যাটেলাইট বানান নিয়েও তোমরা প্রায় ঝামেলা লাগাও। তো মনে রাখবা স্যাট এল লাইট, 3 ভাগে ভাগ করে পড়লে এটা আর ভুল হবে না। স্যাট এল লাইট, 3টা ভাগ, স্যাট প্লাস এল প্লাস লাইট, স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, ওকে। এরপর কি আছে দেখো, কোন বানান অ্যাবনর্মাল লাগে দেখো। শিডিউল বানানটা একটু দেখবা, এই বানানটা একটু অ্যাবনর্মাল। শিডিউল, SAC দিলেই তো হইতো, মাঝখানে সি ঢুকে পড়ছে। এই সি, এইচ আর জি এত ঝামেলা এদের, যেখানে ইচ্ছা ঢুকে যায়। ডিসিপ্লিনের মধ্যে ঢুকছে, ফরেন ক্যাম্পেইনের মধ্যে জি ঢুকছে, আর বলিও না। তাইলে শিডিউল, শিডিউল, মাঝখানে বদ্দা সি এসে ঢুকছে এখানে, ঠিক আছে, এটা খেয়াল রাখিও। এখানে তো খুব কমন শব্দ দেখতেছি না যেগুলো এক্সামে আসে, তারপর পড়তে হবে কিন্তু। এখানে যা আছে কোথাও না কোথাও আসছে, বাট খুব বেশি ইম্পর্টেন্ট না হলে আমি আর বলতেছি না, কারণ তোমাদের টাইম নেই, তোমরা রেস্টে যাবা আবার। আচ্ছা, এই যে দেখো, এই একটা বানান ভলান্টারি। তো যেটা বলতেছিলাম যে ম্যাক্সিমামে যেখানে আরই আসবে এ হবে, এক্সেপ্ট মেশিনারি। মেশিনারি শুনতে একই, বাট মেশিনারিতে ই আর ওয়াই, মিশনারিতে এ আর ওয়াই। তো একই রকম ভলান্টারিতে কিন্তু এ আর ওয়াই, ভোলান্টারি, ঠিক আছে, খেয়াল করবা। আচ্ছা, অলমোস্ট ওয়ে টু দ্য এন্ড। ওকে, আমরা এটা একটু দেখবো, ওয়াক অ্যান্ড টক, হাঁটো এবং কথা বলো। ওয়াকি টকিতে পুলিশ কথা বলে দেখবে, হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, কথা শোনা যাচ্ছে। সো ওয়াক অ্যান্ড টক থেকে আসছে অক অ্যান্ড টক, শুধু তার শেষে ইআই, ওয়াকের শেষে ইআই, টকের সাথে ইআই, এটা একটু খেয়াল করবো, ওয়াকি টকি। এরপরে ওয়ারেন্টি বানানটা একটু দেখবে, ওয়ারেন্টি তো দেখছি গুয়া আর র্যান্টি, গুয়া আর আন্টি বলছিলাম, তো এখানেও অর আর আন্টি, যুদ্ধ বেঁধে গেছে। ওয়ারেন্টি বলছিল দিবে, এখন দিচ্ছে না, যুদ্ধ লেগে গেছে, অর লেগে গেছে। অর কার সাথে লাগছে? আন্টির সাথে, অর আর আন্টি। আচ্ছা, এরপর আসো, দেখেন এগুলো সবই আপনারা জানেন, অ্যাবনর্মাল কিছুই নাই। তো এখানেই শেষ। প্র্যাকটিসকে কিছু আছে নাই? আপনাদের জন্য একটা মেসেজ আছে, দেখেন তো কি লিখছে। দেখেন সূরা আল ইমরানের একটা আয়াত লেখা আছে। আচ্ছা, আপনারা কয়জন আছেন? 10টাই ক্লাস, ঠিক আছে, আজকে এখানেই শেষ। আপনারা ক্লাসের জন্য চিল্লাচিল্লি করতেছেন, সাউন্ডের ইস্যু ছিল প্রথমে, সাউন্ডের ইস্যু শেষ আর হয় নাই, যদি আসলে আমাদের পড়ার কন্টেন্ট একটু বেশি ছিল। নর্মালি আমি স্পেলিং 2 দিন ভাগ করে নিই, তারপর দেখলাম যে আপনারা খুব বেশি যে ক্লাসটা কাজে লাগাইতে পারছেন এমন না, কেউ কোনো আল্লাহ কি পড়াইতেছে, ফোন একদিকে চালায় আর একদিকে পড়তে থাকেন। তো এই জন্য খুব বেশি লম্বা করি নাই, যেগুলোতে তোমাদের ঝামেলা লাগে সেগুলো বলছি, যদিও লাস্টে আর একটু 10 মিনিট সময় বেশি নিতে পারতাম, আপনাদের কথা চিন্তা করে দ্রুত শেষ করলাম। তো আমি যে ডিরেকশন গুলো প্রথমে দিয়েছিলাম, অবশ্যই ক্লাসের প্রথম অংশটা দেখবেন, স্পেলিং কিভাবে পড়তে পারি। আবার কি একবার রিক্যাপ করব? আশা করি দরকার নেই, ভিডিও শুরুতে একটু দেখে নিবেন কিভাবে আমরা স্পেলিংটা পড়তে পারি, মনে রাখতে পারি। এবং আজকে দেখছেন কোনো প্র্যাকটিস আছে? প্র্যাকটিস ছাড়া কিন্তু আমরা ক্লাস শেষ করি না। আজকে প্র্যাকটিস কেন নেই? কিন্তু আমি তোমাকে বলেছি যে তোমার কোনো প্র্যাকটিস করার দরকার নাই, জাস্ট কোশ্চেন গুলো একটু মার্জ আপ করে দেখবা যে কোথা কোথা থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে। এই জন্য আজকে প্র্যাকটিস নেই, আবার বলিও না যাবো প্র্যাকটিস করাই নাই। ওকে, এটা গেল আমাদের টোটাল
প্ল্যান যে স্পেলিংটা কিভাবে পড়বো। সো তুমি তোমার মতো করে সুন্দর করে গুছায় একটা নোট বানাইতে পারো বা এর সাথে কম্বাইন করতে পারো। বইতে এক্সট্রা কিছু পাইলে মেড ওয়ার্ডস বা তোমার ফাইলে লিখে রাখতে পারো এবং জিনিসগুলো সুন্দর করে যে ৪ টা বা ৫ টা স্টেপ বলছিলাম, স্টেপ ওয়াইজ মনে রাখতে পারো। ঠিক আছে? এটা আজকের মতো স্পেলিং এবং এক্সামটা সুন্দর করে একটু প্র্যাকটিস করেই দিও। একটা জিনিস কিন্তু অলওয়েজ সত্য, তুমি যদি একটা পড়া ডেইলি এক্সামে পড়ে শেষ না করে রেখে দাও, ওই পড়া কখনোই উইকলিতে উঠবে না, কখনোই মান্থলিতে উঠবে না। সো ডেইলি এক্সাম সবথেকে ইম্পর্টেন্ট এক্সাম, যেটা তোমাকে অ্যাকচুয়ালি প্রিপেয়ার করে। বুঝছো? সো সবসময় ডেইলি এক্সামের ব্যাপারে বেশি সিরিয়াস হবা। আচ্ছা, এটা হচ্ছে ১ম কথা। আর আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই আমাদের যে 15 মিনিটস গেম চেঞ্জারটা চলছে, এটা একটু ফলো করবা। ঠিক আছে? আচ্ছা। আল্লাহ হাফেজ বলে দিচ্ছ। ওকে, আল্লাহ হাফেজ যারা চলে যাচ্ছ। পাশের বাসার আন্টি যুদ্ধে লাগাই দিছে। ওকে। আন্টি বানান আবার AUNTY না। আন্টি ANTY, আন্টি। ওকে, ওটা খেয়াল রাখিও। AUNTY না। আচ্ছা, আরেকটা কথা যেটা বলছিলাম যে কয়টা বাজে? ৯:৪৩ বাজে। আমি ৪৫ পর্যন্ত আছি। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এর মধ্যে প্রশ্ন করো। আমি আরো ২-১ টা কথা বলতে থাকি। আচ্ছা, তোমাদের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট একটা মেসেজ আবারও দেই। যারা এখানে আছো মেক্সিমাম সেকেন্ড টাইমার। সো তুমি জানো তোমার কোন জায়গাগুলোতে ভুল হয়েছে, কোন জায়গাটা আরো ইমপ্রুভ করার দরকার ছিল। ওই যে বলছিলাম না, তোমার যেটা মনে হয় এবং অ্যাকচুয়ালি আইডিয়াল যে জিনিসটা, তোমার যেটা মনে হয় সেটা বের করে আইডিয়াল জিনিসের সাথে পার্থক্য করলেই তোমার গ্যাপটা বুঝবা। তো আগে রিয়ালাইজ করো যারা চান্স পেয়েছে, সেকেন্ড টাইম হিসেবেই তুমি চিন্তা করো যারা চান্স পেয়েছে তারা অ্যাকচুয়ালি কিভাবে পড়ছিল যে কারণে চান্স পেয়েছে। আমার কোন কোন জায়গাতে সেখানে ঘাটতি আছে সেটা একটু, আমাদের অনেক মেন্টর আছে, একটু কথা বলো তাদের সাথে। তাদের অনেক গাইডলাইন ভিডিও পাও, তুমি অনেক ইম্পর্টেন্ট পোস্ট পাও, সেগুলো দেখে একটু চিন্তা করো যে আমার অ্যাকচুয়ালি গ্যাপটা কোথায়। তো সেটা খুঁজে বের করে, বা তুমি যদি পার্সোনালি নিজেকে কম্পেয়ার করো একবার পরীক্ষা দিয়েছি কোন কোন জায়গাতে ভুল হয়েছিল, ওই গ্যাপটা খুঁজে বের করে দেন তুমি প্রিপারেশন নাও। তাহলেই দেখবা যে প্রথমবারের ভুলগুলো হবে না। এন্ড তুমি যখন ভুল করছো না মানে তুমি রাইট ট্র্যাকেই আছো। বুঝছো? আচ্ছা, প্রশ্ন আসছে কারো? আর বলো। ক্ষুধা যে লাগছে, আচ্ছা ক্ষুধা লাগছে, মারে বলো একটু গালে উঠে যেতে খাওয়াই দেয়। আর সবাই চলে আসছো? যারা হচ্ছে বাইরে থেকে পড়াশোনা করো তারা কি সবাই বাড়ি থেকে ব্যাক করছো? বই কবে আসবে? বই আমরা প্রেসে, আমারটা মোটামুটি দেওয়া হইছে। এখনো একটু টাইম লাগবে আসলে। বইগুলা একটু কম্প্যাক্ট করতে যেয়ে একটু সময় বেশি লাগছে। এবারে কিছু নতুন এডিশন আসবে, নতুন জিনিস এড হবে যে কারণে একটু সময় বেশি লাগবে। হয়তো এখনো মাসখানেক লাগবে। স্পেলিং এর তুমি যদি বেসিকটা বলো, স্লাইড ইজ এনাফ। স্লাইডে যে আমি এখানে যে বক্সগুলো দেখাইছি ওগুলাই এনাফ। এর বাইরে তুমি অ্যাপেক্স থেকে কোশ্চেন অ্যানালাইসিস করবে, নট প্র্যাকটিস। যদি এক্সট্রা কোনো ওয়ার্ড পাও সেটা স্লাইড, তোমার যদি বই থাকে।